অধ্যায় ৪ অসভ্যতার যুদ্ধ উচ্ছৃঙ্খল জনতা বিদ্রোহ ও উন্মাদনা আমাদের সরকার নৃশংসতাকে ঘৃণা করতে ব্যর্থ হয়েছে আমাদের সেখানে হস্তক্ষেপ করতে দেয়া হয়নি এমনকি নৈতিকভাবেও না এ অজুহাতে যে তা আওয়ামী সংঘাত ও তাতে অনাকাঙ্ক্ষিতভাবে বহুবার উচ্চারিত গণহত্যা প্রসঙ্গটি জড়িত রয়েছে এবং এসব একটি স্বাধীন দেশের আভ্যন্তরীণ বিষয় ব্যক্তিগত পর্যায়ে আমেরিকানরা তাদের বিরক্তিভাব প্রকাশ করেছে আমরা পেশাদার সরকারের চাকুরে বা পাবলিক সার্ভেন্ট হিসেবে সরকারের নীতির সাথে দ্বিমত পোষণ করেছি ঢাকায় নিযুক্ত মার্কিন কনসাল জেনারেল আর্চারের সমর্থন নিয়ে ১৯৭১ সালের ৬ এপ্রিল ঢাকাস্থ মার্কিন বিদেশ মন্ত্রণালয়ের ২০ জন কর্মকর্তা দ্বিমত পোষণ করে ওয়াশিংটনে পাঠানো বার্তা উইলিয়াম রজার্স তারা নৃশংসতাকে নিন্দা করা সম্পর্কে কথা বলেছে তারা পূর্ব পাকিস্তানি লোকদের হত্যাকাণ্ডের চিত্র দেখিয়েছে হেনরি কিসিঞ্জার হ্যাঁ সেখানে একজন পূর্ব পাকিস্তানি একটি খণ্ডিত মস্তক নিয়ে দাঁড়িয়েছিল তোমরা কি স্মরণ করতে পারো যখন তারা বলে যে সেখানে ১,০০০ মানুষের লাশ আছে তাদের কবর আছে এবং তারপর আমরা ২০ জনের লাশও পাইনি টেলিফোনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম রজার্স ও প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা হেনরি কিসিঞ্জারের কথোপকথন ৬ এপ্রিল ১৯৭১ কলকাতার কারাগারে তার কক্ষে বসে পাকিস্তান সেনাবাহিনীর আহত লেফটেন্যান্ট সৈয়দ আতাউল্লাহ শাহ প্রশ্নের পর প্রশ্নের মুখোমুখি হতে হতে একসময় ভারতীয়দের দেয়া একটি সাময়িকীর প্রতি নজর দিলেন তিনি ভেবেছিলেন এটা টাইম বা নিউজউইক সাময়িকী হবে যাতে একটি ছবিতে দেখা যাচ্ছে যে বাঙালিরা একজন পশ্চিম পাকিস্তানির বিচ্ছিন্ন মস্তক ধরে দাঁড়িয়ে আছে লেফটেন্যান্ট আতাউল্লাহর চমকানোর যথেষ্ট কারণ ছিল কেননা ছবিতে যার মস্তক দেখানো হয়েছে তিনি তাকে চিনতেন এবং এই ঘটনার আগের মুহূর্তে তারা একসঙ্গেই ছিলেন লেফটেন্যান্ট আতাউল্লাহ ২৭ বালুচ রেজিমেন্টের ১৫৫ জন অফিসার ও সৈনিকের মধ্যে বেঁচে যাওয়া ১১ জনের একজন যাদেরকে সংখ্যায় অনেক বেশি বিদ্রোহী বাঙালিরা কুষ্টিয়ায় আক্রমণ করেছিল এবং বিপুল সংখ্যক সেনা অফিসার ও সৈনিককে হত্যা করেছিল ১২ এপ্রিল ১৯৭১ সংখ্যার নিউজউইকে একটি ছবিতে দেখানো হয় একদল লোক হাসি মুখে একটি বিচ্ছিন্ন মস্তক ধরে দাঁড়িয়ে আছে ছবিটির শিরোনামে লেখা ছিল বাঙালি বিদ্রোহীরা সরকারি বাহিনীর একজন সৈনিকের বিচ্ছিন্ন মস্তক প্রদর্শন করছে তারা অবশ্যই মরবে কিন্তু লেফটেন্যান্ট আতাউল্লাহ আমাকে বলেছেন শিরোচ্ছেদকৃত যে লোকটির ছবি তিনি ভারতে বন্দী থাকা অবস্থায় দেখেছিলেন তিনি সেনাবাহিনীর কেউ ছিলেন না ওটি ছিল কুষ্টিয়ায় কর্মরত পশ্চিম পাকিস্তানি সিভিল সার্ভিসের কর্মকর্তা ওয়াকার নাসিম বাটের ছবি বাট পশ্চাৎ অপসারণকারী সেনা ইউনিটের সাথে চলে যেতে অস্বীকার করে বলেছিলেন আমি যাদের সাথে দীর্ঘদিন একত্রে কাজ করেছি ও থেকেছি আমার সেই স্বদেশীরা আমার কোনো ক্ষতি করতে পারে না স্টেট ডিপার্টমেন্ট ঢাকা থেকে ৬ এপ্রিলের পাঠানো সংবাদের জবাব দেয় ৭ এপ্রিল সংবাদটির খসড়া তৈরি করেন নিকট পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী জোসেফ সিসকো এবং এটি অনুমোদন করেন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম রজার্স অভিযোগকে লক্ষ্য করে বলা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র পূর্ব পাকিস্তানের সেনা অভিযানকে দোষারোপ করতে ব্যর্থ হয়েছে সিসকো লক্ষ্য করেন যে হত্যাকাণ্ড সম্পর্কে পরস্পর বিরোধী সংবাদ আসছিল হেনরি কিসিঞ্জার তার স্মৃতিকথায় বিশেষভাবে তুলে ধরেছেন যে সে সময় পাকিস্তানের সাহায্যে চীনের সাথে গোপন কূটনীতি চলছিল যার ফলে আমেরিকা প্রকাশ্যে পূর্ব পাকিস্তানের সেনা অভিযানের ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দেখাতে পারেনি বা বিরত থেকেছে উইলিয়াম রজার্সের দৃষ্টিতে প্রতিক্রিয়া না দেখানোটাই ভালো সিদ্ধান্ত ছিল কারণ পরস্পর বিরোধী সংবাদ আসছিল সেনা অভিযান ও বাঙালি উগ্রবাদীদের দ্বারা সংঘটিত হত্যাকাণ্ড সম্পর্কে সেনা অভিযানের অব্যাহতি পরে কয়েকদিনের ঘটনাপ্রবাহের সাক্ষ্য প্রমাণ সন্দেহ ও দ্বন্দ্বের সৃষ্টি করে এবং এই প্রেক্ষিতে নিক্সন প্রশাসন সতর্কতার সাথে জানমালের ব্যাপক ক্ষতি ও পাকিস্তানের জনগণকে যে কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে সে ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে এক্ষেত্রে কোনো একটি পক্ষকে দ্রুত সমর্থন জানানো হতে বিরত থাকা হয় এই অধ্যায়ে ১০টি স্থানে সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে ঘটে যাওয়া ঘটনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে এবং সেসব ঘটনার সম্ভাব্য বর্ণনা করা হয়েছে স্থানগুলো হচ্ছে সাকারিপট্টি পুরানো ঢাকার হিন্দু এলাকা জিঞ্জিরা জয়দেবপুর খুলনা ময়মনসিংহ সামতাহার টাঙ্গাইল চট্টগ্রাম কুষ্টিয়া ও কুমিল্লা এখানে উভয় পক্ষের প্রত্যক্ষদর্শী সংঘর্ষে অংশগ্রহণকারী ও সংঘর্ষে বেঁচে যাওয়াদের স্মৃতিকথা থেকে বর্ণনা করা হয়েছে শাখারিপট্টি ঢাকার হিন্দু অধ্যুষিত এলাকায় সেনাবাহিনীর আক্রমণ শাখারিপট্টি পুরাতন ঢাকার একটি সরু গলি যেখানে ঐতিহ্যগতভাবে হিন্দু শাখা ব্যবসায়ীরা বসবাস করতেন এবং এখনও করেন
দোকানের সম্মুখ দিকটা হচ্ছে গলির মুখোমুখি এবং বাসিন্দারা রাস্তার উভয় পাশে অবস্থিত বাড়ির উপরের দিকে বাস করে, যার নিচেও সারিবদ্ধভাবে রয়েছে অসংখ্য দোকানপাট। শাঁখের ব্যবসা এখন কমে এসেছে ও অধিকাংশ দোকান অন্য জিনিসপত্র বেচাকেনা করছে। শাঁখের করাত বা যন্ত্র যা দিয়ে শাঁখ কাটা হয় তা নিয়ে একটি বিশেষ বাংলা প্রবাদ রয়েছে, যেখানে কিনা ওই করাত দুই দিকেই কাটে। অমিয় কুমার সুরের প্রামাণিক সাক্ষ্য। অমিয় কুমার সুর এখনও পর্যন্ত শাখা ব্যবসায় আছেন। তার দোকানে ঠিক যেখানে তিনি ছোট তক্তপোষের ওপর পা ভাঁজ করে বসে থাকেন, তার পিছনেই উপরের দিকে ঝুলছে হিন্দু দেবদেবীর মূর্তি। তার চারদিকে বিবাহিত হিন্দু মহিলাদের জন্য তৈরি করা ঐতিহ্যবাহী হাতের শাখা থাকে থাকে সাজানো। তার পিছনে ছোট ঘরে একজন পূর্ণ মানুষের আকারের মাটির তৈরি হিন্দু দেবীমাতার মূর্তি সহজেই চোখে পড়ে। অমিয়বাবু আমাকে বললেন, ১৯৩০ দশকের শেষ দিকে নেতাজি সুভাষচন্দ্র বসু এ এলাকায় এসেছিলেন এবং ঐতিহ্যবাহী শঙ্খধ্বনির মধ্য দিয়ে মিছিল সহকারে এ গলির ভিতর পদযাত্রা করেছিলেন। অমিয়বাবুর দুই ছেলে অন্য ব্যবসায় জড়িয়ে পড়েছে, কিন্তু তার ইচ্ছে যে তার কনিষ্ঠ পুত্র তার এ বাবা-দাদার ঐতিহ্যবাহী ব্যবসায় আসুক, কারণ তার রক্তের সাথে বরাবরই মিশে আছে এ ব্যবসা। ১৯৭১ সালে অমিয় কুমার সুরের বয়স ছিল প্রায় ৩০ বছর। মৃদুভাষী অমিয় স্মৃতি হাতড়িয়ে ঈষৎ মুখ বাঁকা করে বললেন, ওই বছরটা ছিল তার জীবনে ভয়াবহ দুঃখ ও আনন্দের। ২৬ মার্চ দিনের বেলায় পাক সেনারা আসে শাঁখারীপট্টিতে। সেনারা বাড়ির ছাদে উঠেছিল। ৪০ নম্বর দোকানের নীলকান্ত দত্ত তার বাড়ির এক ঘর থেকে অন্য ঘরে ছুটে যাচ্ছিল এবং এক পর্যায়ে তাকে খোলা জায়গা অতিক্রম করতে হচ্ছিল। একজন সৈনিক তাকে ছাদ থেকে গুলি করে। অমিয় ও তার পরিবার তাদের বাড়ির ভিতর ছিলেন এবং সৌভাগ্যক্রমে তারা অক্ষত অবস্থায় বেঁচে যান। অ্যান্থনি মেসকারেনহাস পূর্ব পাকিস্তানে সেনা অভিযানের নিন্দে করে সানডে টাইমসের প্রতিবেদনে ও পরবর্তীতে তার বইয়ে লিখেছেন, শাঁখারীপট্টিতে পাকিস্তানি সেনারা রাস্তার দুই প্রান্ত বন্ধ করে দেয় এবং বাড়ি বাড়ি খুঁজে শিশু, নারী, পুরুষ হত্যা করে, যা ছিল আনুমানিক সংখ্যায় ৮,০০০। এটা কিন্তু প্রত্যক্ষদর্শীর দেওয়া বর্ণনা নয় ও অ্যান্থনি মেসকারেনহাস সেখানে ছিলেনও না, এবং তিনি তার লেখায় দেওয়া তথ্যের উৎসের কোনো নামও উল্লেখ করেননি, আর তাই যে কোনো বিবেচনায় এ ঘটনার জন্য এ তথ্য সম্পূর্ণরূপে ভুল। ১৯৭১ সালে মেসকারেনহাসের প্রতিবেদন অন্যান্য অনেক বিদেশি সংবাদের ন্যায় বিশ্বাসযোগ্য এবং বিশ্বাসযোগ্য নয় এমন সব তথ্যের মিশ্রণ দিয়ে তৈরি, যেখানে প্রতিবেদক কি প্রতিবেদনটি বিশ্বস্ততার সাথে উপস্থাপন করেছিলেন নাকি স্রেফ একজনের কাছ থেকে শোনার পর প্রতিবেদনটি তৈরি করা হয়েছিল তা বিবেচনা করে দেখার বিষয়। ২৬ মার্চ শাঁখারীপট্টিকে প্রকৃতপক্ষে কী ঘটেছিল তা সেখানকার বেঁচে যাওয়া বাসিন্দারাই ভালো বলতে পারতেন। সেখানকার বাসিন্দা যারা সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন ও এখনও বেঁচে আছেন, তাদের মতে সেদিনের ঘটনা ছিল খুবই ভয়ঙ্কর, কিন্তু সে কাহিনী সম্পূর্ণ ভিন্ন। শাঁখারীপট্টিতে বেঁচে যাওয়া বাসিন্দাদের মতে সেনাবাহিনী প্রত্যেক বাড়িতে তল্লাশি চালায়নি। তারা একমাত্র একটি বাড়িতে প্রবেশ করেছিল, যার নম্বর হচ্ছে ৫২। কেউ আমাকে বলতে পারেনি কেন সেনারা ওই বিশেষ বাড়িটিকে লক্ষ্য করে সেখানে প্রবেশ করেছিল। সম্ভবত ওই বাড়িটি অন্য সব বাড়ি থেকে বড় ছিল এবং সম্ভবত তারা ধারণা করেছিল যে সেখানে ধনসম্পদ বেশি থাকতে পারে। অমিয় সুর নিজে ওই বাড়ির উঠানে ছড়িয়ে ছিটিয়ে থাকা মৃতদেহ দেখেছেন, যার মধ্যে একটি শিশুও ছিল, যে ছিল তার বাবার কোলে। অমিয় সুরের মতে সংখ্যায় মরদেহগুলো ১৪ কিংবা ১৬ হবে। অন্য বাসিন্দারা যারা বাড়ির ভিতরে ছিল তারা বেঁচে গিয়েছিলেন। এরপর আর কেউ জীবনের ঝুঁকি নিতে প্রস্তুত ছিলেন না। তারা শাঁখারীপট্টি ত্যাগ করতে শুরু করেন। অমিয় সুরও ২-১ দিন পর বাড়ি ত্যাগ করে চলে যান। ওই দিনটি ছিল রবিবার, কাজেই তিনি ২৮শে মার্চ শাঁখারীপট্টি ত্যাগ করেন। ইতিমধ্যে প্রায় সকলেই শাঁখারীপট্টি ছেড়ে চলে গেলে ওই এলাকা একদম ফাঁকা হয়ে যায়। সে সময় ১ ডজন কিংবা তার বেশি মরদেহ সেখানে পড়েছিল। বাংলাদেশ স্বাধীনতা লাভ করলে অমিয় সুর ফিরে আসেন। তিনি এসে তার ধ্বংসপ্রাপ্ত খালি বাড়ি পেলেন। সম্ভবত বিহারীরা তাদের অনুপস্থিতিতে ওই বাড়িগুলো দখল করে রেখেছিল। অমিয় সুর বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে সাহায্য পেয়েছিলেন তা বেশিও নয় এবং যথেষ্টও নয়, তবে তিনি এ ব্যাপারে নির্বিকার। অমর সুরের প্রামাণ্য সাক্ষ্য। ৫২ নম্বর বাড়িতে অমিয় সুর পড়ে থাকা লাশগুলোর মধ্যে যে দুটো লাশ দেখেছিলেন, তার একটি চন্দন সুর ও অপরটি তার শিশুপুত্র বুদ্ধদেব সুরের। আমি তাদের কাহিনী চন্দন সুরের বড় ছেলে অমরের কাছে শুনেছি। অমর সুরের দোকানের নম্বর হচ্ছে ৪৭ ও তাদের বাড়ির নম্বর ৫১।
ব্যক্তিত্ব সম্পন্ন ও সুশ্রী চেহারার অধিকারী অমর সুর স্পষ্ট উচ্চারণে কথা বলেন, আর প্রবল রসবোধ সম্পন্ন একজন মানুষ যিনি কিনা চমৎকার করে গল্প বলতে পছন্দ করেন। অমর সুর ও তার পরিবার একদিকে যেমন পাক সেনাদের দ্বারা ক্ষতিগ্রস্ত ও নির্যাতিত হয়েছেন, ঠিক একইভাবে স্বাধীন বাংলাদেশেও তার পরিবার ন্যায় বিচার ও ন্যায্য অধিকার থেকে হয়েছে বঞ্চিত। ১৯৭১ সালে অমর সুর এক দুর্দান্ত বালক, যে তার পিতা-মাতা, ৪ ভাই ও ৩ বোনের সাথে থাকতেন। ২৫শে মার্চ রাতে গলির বাইরে প্রচণ্ড গোলাগুলি হচ্ছিল। অমিয় সুরও জানান, ওই রাতে গলির বাইরে পুলিশ পোস্টিতে হামলা করা হয়েছিল। সেনাবাহিনী প্রকৃতপক্ষে শাখারিপট্টিতে ২৬ মার্চ বিকালে পৌঁছায়। সেনাদের দেখা যায় বাড়ির ছাদে। অমরের পিতা তাকে দেওয়াল টপকিয়ে বাড়ির পিছনের রাস্তা দিয়ে দৌড়াতে বলেন। অমর তার এক বাত ব্যথিগ্রস্ত ছোট বোনকে নিয়ে দৌড়ে পালান। তার পিতা সর্বকনিষ্ঠ ভাইটিকে নিয়ে পালাচ্ছিলেন। ওই সময় প্রত্যেকে তাদের জীবনের ভয়ে পালাচ্ছিল। চারিদিকে সৃষ্টি হয়েছিল বিশৃঙ্খল পরিস্থিতির। অমর বলেন, পাক সেনারা মহিলাদের কিছুই বলেননি, যাদের অনেকেই ঘরের ভিতরে অবস্থান করছিলেন। তারা, অর্থাৎ পাক সেনারা, হত্যা করেছিল কেবল বয়স্ক পুরুষদের। সেনাবাহিনী চলে যাবার পর অমর বাড়ি ফিরে তার পিতা ও কনিষ্ঠ ভাইয়ের মৃতদেহ দেখতে পান। ৫২ নম্বর বাড়ির ভিতরে ১৪ কিংবা ১৫ জনের মৃতদেহ পাওয়া গিয়েছিল। অমর জানান, তার পিতার মরদেহ তখনও পর্যন্ত দণ্ডায়মান ছিল কাপড় রাখার আলনার পানি মুখ করে, আর ছোট ভাইটি পড়েছিল মেঝেতে। পরে লোকজন লাশগুলোকে ঘরের বাইরে এনে উঠানে নামিয়ে রাখে। তখন কে যেন চন্দন সুর ও তার শিশুপুত্রটের ছবি তুলল। অমর জানতে পারেননি কে ছবি তুলেছিল। পরে কেউ একজন তাকে বলে যে ছবিগুলো কলকাতার একটি স্টুডিওতে প্রদর্শন করা হয় এবং তারা শরণার্থী হয়ে কলকাতায় অবস্থান করার সময় ওই স্টুডিওর মালিক তাদের ছবির একটি কপি দিয়েছিলেন। পরবর্তীতে খবরের কাগজে ও বইয়ে ছবিগুলো ছাপা হয়েছে। অমর সুরের দেওয়া তথ্যানুসারে ওই গলির ৫২ নম্বর বাড়িটি গলির কালী মন্দিরের সম্পত্তি। ভদ্রলোক শিশুটিকে নিজ সন্তানের ন্যায় লালন পালন করেছেন। তিনি শিশুটিকে তার প্রকৃত পিতামাতার কাছে ফেরত দিয়েছিলেন বটে, তবে তারপরেও আগ্রহ প্রকাশ করেছিলেন ছেলেটিকে লালন পালন করার। ফলে এক বন্দোবস্তের মাধ্যমে শিশুটিকে উভয় পরিবারের সাথে থাকার জন্য সময় ভাগ করে দেওয়া হয়। এ ভাইটি পরবর্তীতে ভারতে চলে যায়। অমর সুর এখন খুব হতাশাগ্রস্ত, কারণ স্বাধীন বাংলাদেশ তাদের কোনো সাহায্যই করেনি, যদিও তারা শহীদ পরিবারের সন্তান। তিনি বিশেষভাবে হতাশ যে তাদের বাড়িটি শত্রু সম্পত্তি হিসেবে রেকর্ড করা হয়েছে এবং তাদের আবেদনে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া তারা পাননি। এমনকি আওয়ামী লীগ সরকারেও না, যে দলটিকে সমর্থন দেওয়ার জন্য ১৯৭১ সালে এ হিন্দু এলাকাটি বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেনা অভিযান ও বেসামরিক লোকের হতাহত হওয়ার ঘটনা। ২৬ মার্চ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য স্থানে সেনা অভিযান বন্ধ হয়ে আসলে সম্ভাব্য গোলযোগপূর্ণ অন্য স্থানগুলোর ব্যাপারে সেনা অভিযানে সংশ্লিষ্ট বিভিন্ন সেনা ইউনিটগুলোর মধ্যে আলোচনা শুরু হয় সেনাবাহিনীর যোগাযোগ নেটওয়ার্কের মাধ্যমে। ব্রিগেড মেজর জাফর খান, হেডকোয়ার্টার। হ্যালো 88, নদীর দক্ষিণে জিঞ্জিরা নামে একটি জায়গা আছে। আমি বলছি জুলিয়েট ইন্ডিয়া নভেম্বর, জুলিয়েট ইন্ডিয়া রোমিও আলফা, জিঞ্জিরা। জায়গাটি ঠিক নদীর দক্ষিণে। পূর্বে প্রাপ্ত তথ্যানুযায়ী এখানে অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ জমা করা হয়েছে। রোমিও অথবা সিয়েরা ইউনিট এ ব্যাপারে তথ্য পেয়ে থাকবে। এর উপর তোমার নজর দেয়া দরকার। ওভার। লেফটেন্যান্ট কর্নেল বাশারাত সুলতান, কমান্ডিং অফিসার, 18 পাঞ্জাব। নিশ্চয়ই, আমি এ ব্যাপারে খোঁজ খবর নিতে যাচ্ছি। ওভার। ঢাকায় সেনা অভিযান শেষ হলে সেনাবাহিনীর 18 পাঞ্জাব রেজিমেন্টকে নদীর অপর পাড়ে জিঞ্জিরা যেতে ও বিদ্রোহীদের দমন করতে নির্দেশ দেয়া হয়। সেনাবাহিনীর উপর জিঞ্জিরা থেকে মর্টারসহ গুলিবর্ষণ করা হয়েছিল। কাজেই এক রাতে লেফটেন্যান্ট মোহাম্মদ আলী শাহ নৌকায় 2 প্লাটুন সৈনিক নিয়ে নদী অতিক্রম করে জিঞ্জিরার পূর্ব দিকে অবস্থান নেন এবং পরিকল্পনা অনুযায়ী অন্য কোম্পানি দিনের আলো শুরু হওয়ার সাথে সাথে হামলা শুরু করে। তাদের আশা ছিল বিদ্রোহীরা পালালে পূর্ব দিকেই পালাবে, কিন্তু যা চিন্তায়ও আসেনি তা হল গুলিবর্ষণ শুরু হলে নিরস্ত্র বেসামরিক লোকজন দিক বিদিক পালানো শুরু করে। ঝাঁকে ঝাঁকে সাধারণ নিরস্ত্র মানুষ লেফটেন্যান্ট মোহাম্মদ আলী শাহের দিকে ছুটে আসছিল।
তাই কোনো উপায় না দেখে তাদের খুব চিন্তা ভাবনা করে গুলি চালাতে হচ্ছিল জনতার মাথার উপর দিয়ে। এরপর তারা আবার উল্টো দিকে, যেদিক থেকে অন্য কোম্পানির সৈনিকরা গুলি করতে করতে অগ্রসর হচ্ছিল, সেদিকে দৌড় দিচ্ছিল। এরকম এক বিশৃঙ্খল পরিস্থিতিতে সেকেন্ডের ভগ্নাংশ হিসেব করে গুলি চালাতে হচ্ছিল পাক সেনাদের। এ অভিযানে লেফটেন্যান্ট মোহাম্মদ শাহ এর ওয়্যারলেস অপারেটর নিহত হন চোরাগুপ্তা গুলিতে। জিঞ্জিরার ওই অভিযানে মর্টার সহ প্রচুর গোলাবারুদ উদ্ধার করা হয় এবং বিদ্রোহীরা প্রকৃতপক্ষে কোনো প্রতিরোধ সৃষ্টি করতে পারেনি। জয়দেবপুর ও গাজীপুর বিদ্রোহী বাঙালি সেনাদের হাতে অবাঙালি সেনা ও তাদের পরিবারবর্গের হত্যাকাণ্ড। 25-26 মার্চ গাজীপুর সমরাষ্ট্র কারখানার ব্রিগেডিয়ার করিমুল্লাহ ঢাকায় আটকা পড়ে যান। ঢাকায় তিনি এসেছিলেন গাজীপুর কারখানার নিরাপত্তা রক্ষা এবং পশ্চিম পাকিস্তানীয় অন্যান্য অবাঙালি পরিবারের সদস্যদের ঢাকায় নিয়ে আসার জন্য জেনারেল টিক্কা খানের কাছে কমপক্ষে এক কোম্পানি পশ্চিম পাকিস্তানি সৈনিকের জন্য স্বনিবন্ধ মিনতি জানাতে। 26 মার্চ ঢাকা যখন সেনা অভিযানের আওতায়, তখন ব্রিগেডিয়ার করিমুল্লাহ গাজীপুরে ওয়্যারলেস যোগে জানতে পারেন যে কারখানার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত এবং পশ্চিম পাকিস্তানি সেনা কর্মকর্তা মেজর আসাদ লতিফ, যাকে তিনি ভালোভাবেই চিনতেন, তার অধীনে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট থেকে এক প্লাটুন সৈনিক সেখানে এর মাঝেই পৌঁছে গেছে। 27 মার্চ ব্রিগেডিয়ার করিমুল্লাহ গাজীপুরের ২য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নতুন কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল রাকিব ও অন্যান্যদের থেকে খবর পান তিনি যেন শীঘ্র কারখানায় ফিরে যান। কিন্তু পশ্চিম পাকিস্তানি সেনা ব্যতিরেকে তাকে সেখানে না যাওয়ার পরামর্শ দেয়া হয় এবং কোনো পশ্চিম পাকিস্তানি সৈনিক সে সময় হাতের কাছে ছিল না। 29 মার্চ সকালে গাজীপুরে পাকিস্তানি সমরাস্ত্র কারখানায় ওয়্যারলেস বিকল হয়ে যায় এবং জয়দেবপুরী ২য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সাথেও যোগাযোগ করা যাচ্ছিল না। পিছনের কয়েক সপ্তাহের অভিজ্ঞতার আলোকে ব্রিগেডিয়ার করিমুল্লাহ গাজীপুরে তার পশ্চিম পাকিস্তানি ও অন্যান্য অবাঙালি সেনাদের জন্য আতঙ্কিত হয়ে পড়েন। এর কিছুক্ষণ পরে ব্রিগেডিয়ার জাহানজেব আরবাব নিশ্চিত করেন যে জয়দেবপুরে ২য় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বিদ্রোহ করেছে। ব্রিগেডিয়ার করিমুল্লাহ, ব্রিগেডিয়ার আরবাব সহ অন্যান্য অফিসার ও ৮ বালুজ রেজিমেন্টকে সাথে নিয়ে জয়দেবপুরের পথে রওনা হওয়ার সময় বাঙালি ব্রিগেডিয়ার মজুমদারকে চট্টগ্রামস্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারের কমান্ডেন্টকে সাথে নেওয়া হয়, যাতে তিনি ব্রিগেডিয়ার মজুমদার লাউডস্পিকারের মাধ্যমে বাংলায় বিদ্রোহীদের আত্মসমর্পণ করার অনুরোধ করতে পারেন। ২য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সেকেন্ড ইন কমান্ড মেজর শফিউল্লাহর ভাষ্য অনুযায়ী ব্রিগেডিয়ার মজুমদার আগেই ২৫ মার্চ জয়দেবপুর পরিদর্শন করে সৈনিকদের বলেছিলেন সৈনিক হিসেবে তাদের দায়িত্ব হচ্ছে সরকারের আদেশ মেনে চলা। ব্রিগেডিয়ার করিমুল্লাহর গ্রন্থিত লগ থেকে ২৯ মার্চ জয়দেবপুর ও গাজীপুরে যা ঘটেছিল তার একটি পরিপূর্ণ চিত্রের বর্ণনা পাওয়া যায়। জয়দেবপুর রাজবাড়ি, যেখানে ২য় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট অবস্থান করছিল, সেখান থেকে সম্পূর্ণ ব্যাটালিয়ন তাদের সব অস্ত্র ও গোলাবারুদ নিয়ে চলে গিয়েছিল। কেবলমাত্র একজন ক্যাপ্টেন সহ বাঙালি কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল রাকিব সেখানে অবস্থান করছিলেন সাদা পোশাকে। কখন ও কীভাবে সম্পূর্ণ ব্যাটালিয়নটি পালিয়ে যায় সে বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল রাকিব না জানার ভান করেন। ব্রিগেডিয়ার করিমুল্লাহর রেকর্ড অনুযায়ী পরিবারের সদস্যদের খোঁজ নিতে সিনিয়র জেসিওদের বাসস্থানের দিকে দৌড়ে যান। শীঘ্রই ওই সব কোয়ার্টার থেকে শোনা যায় হৃদয় বিদীর্ণ হওয়া কান্নার শব্দ। জেসিওর পরিবারের বাড়িটি আশপাশের বাড়িগুলো অপেক্ষা অনেক বড়। ওই দিন সেখানে নিহতদের মধ্যে ছিলেন তার পিতা চন্দন সুর আর অন্য একজন চিত্তদা, আর এ দুজনই ছিলেন রাজনৈতিকভাবে সক্রিয়, আর বাকিদের রাজনীতির সাথে কোনো সংশ্লিষ্টতা ছিল না। অন্ত্যেষ্টিক্রিয়ার কোনো প্রশ্নই ছিল না, প্রত্যেকেই পালাচ্ছিল। অমর আর তার পরিবারের লোকজন নদীর ওপারে অল্প দূরত্বে আশ্রয় নিয়েছিল, কিন্তু কিছুদিন পরেই সেনাবাহিনী সেখানেও পৌঁছে যায়। লোকজন আবারও সেখান থেকে পালাতে থাকে। অমর সেই পঙ্গু বোনটিকে কাঁধে নিয়ে ছুটছিল, আর তার মা পালাচ্ছিলেন মেজ ভাইটিকে নিয়ে। এরপর এক চরম বিশৃঙ্খল পরিস্থিতিতে তারা একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। গুলির আঘাতে এক বোন পড়ে যায়, তারা সকলেই পালিয়ে যাচ্ছিল, আর যে গুলিতে আহত হচ্ছিল তাকে ছেড়েই চলে যেতে হচ্ছিল। অমরের কোলে যে বোনটি ছিল তার মাথায় গুলি লাগলে সে মারা যায়। অনেকদিন পর অমর তার মায়ের সাক্ষাৎ পায় ও তার সেই বোনটির মৃত্যুর খবর মাকে জানায়। তার মা তাকে জানান তিনি তার ভাইকে এক অচেনা পলায়নরত ব্যক্তির জিম্মায় দিয়ে এসেছেন এবং তাকে হারিয়ে ফেলেছেন। আর মা তাকে বলতে থাকেন তার যে বোনটিকে গুলি করা হয়েছিল সে নিশ্চয়ই বেঁচে আছে। অতঃপর অমর আবার তার বোনের খোঁজে ফিরে এসে দেখেন কেউ একজন তার বোনটিকে হাসপাতালে নিয়ে এসেছে এবং গুলি তার শরীরের ভিতরে তখনও রয়ে গেছে। চিকিৎসক অপারেশন করার জন্য টাকা চাইলে অমর চিকিৎসককে ব্যাংক থেকে টাকা এনে দেন। এরপর অমর তার পরিবারের কাছে ফিরে যায়।
সে সময় একজন পরিচিত মুসলমান অমরের নামের প্রথম অক্ষর অরের স্থলে উ প্রতিস্থাপন করে উমর নামটি রাখার পরামর্শ দিয়েছিলেন। এরপর অমরের পরিবার নৌকা করে ভারতে পালানোর চেষ্টা করে। একজন দালাল তাদের মাথাপিছু ১০০ টাকা দাবি করলে অমর রাজি হয়ে নৌকায় চড়ে বসেন। কিছুক্ষণ পর পাক সেনারা বোট নিয়ে নদীতে টহল দিতে আসলে সকলে আবার পালিয়ে যান। অবশেষে অমররা ভারতে পৌঁছায়। কলকাতার ব্যারাকপুর ও বউবাজারে বিশাল শাখারি সম্প্রদায়ের বাস। সেখানে অমর কলকাতার রাস্তায় একজন ফেরিওয়ালা হিসেবে ফিতা ও জাতীয় পণ্যের ফেরি করা আরম্ভ করেন জীবিকার তাগিদে। বাংলাদেশের স্বাধীনতার পর তারা জানতে পারেন হাসপাতালে তাদের আহত বোনটিকে অপারেশন করা হয়েছিল এবং ওই চিকিৎসক তাকে এক আত্মীয়ের বাসায় নিয়ে রেখেছিলেন। অন্যদিকে হারিয়ে যাওয়া ভাইটির কথা ছাপা হয় খবরের কাগজে। এর প্রেক্ষিতে একজন মুসলমান ভদ্রলোক তাদের সাথে যোগাযোগ করে তার কাছে যেতে বলেন এবং নিশ্চিত হতে চান যে যুদ্ধের সময় তার জিম্মায় দেওয়া শিশুটি কি তাদের প্রকৃত ভাই কিনা। হ্যাঁ, ওই শিশুটিই ছিল তাদের হারিয়ে যাওয়া ভাই। জানা যায় যে অমরের মা যার কোলে তার শিশুটিকে সেদিন দিয়েছিলেন তিনি অনেক সন্তানের এক গরিব পিতা ছিলেন। তিনি ওই শিশুটিকে সন্তানহীন এক ধনী ব্যক্তির কাছে দিয়ে দেন। এই সকল সদস্যকে ৮ জনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। তারপর রাজবাড়ি খোঁজা হয় তন্ন করে। সেখানে সকল পশ্চিম পাকিস্তানি অফিসার ও সৈনিকদের পৈশাচিকভাবে হত্যা করা হয়েছিল। আরও 10টি মরদেহ উদ্ধার করা হয় এবং অন্যান্য যারা নিখোঁজ হয়েছিল তাদের রক্তমাখা কাপড়চোপড় পাওয়া যায় ওই রাজবাড়িতে। ওই সময়ের বাঙালিদের মধ্যে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার মজুমদার পরবর্তীতে তার স্মৃতিকথা প্রকাশ করেন, যাতে দীর্ঘ স্মৃতিচারণ করে তিনি বলেন কিভাবে রাজনৈতিক দরকষাকষির মাঝে তিনি শেখ মুজিবকে পাক সেনাবাহিনীর উপর আগ বাড়িয়ে বা প্রথমে বাঙালিদের দ্বারা আক্রমণ পরিচালনার জন্য রাজি করাতে চেষ্টা করেছিলেন। তিনি আরও লিখেছেন, ওই বছরের পরের দিকে পশ্চিম পাকিস্তানে বন্দী হিসেবে থাকাকালীন তাকে কিভাবে অত্যাচার করা হয়েছিল, কিন্তু তার ওই স্মৃতিকথায় কোথাও তিনি যে ২৫ ও ২৯শে মার্চ জয়দেবপুর ও গাজীপুর পরিদর্শন করেছিলেন তার উল্লেখ করেননি। দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মাসুদুল হোসেন খান, যাকে ২৩শে মার্চ ঢাকায় বদলি করা হয়েছিল, তিনি ওই সময়ের ঘটনার বিস্তারিত বর্ণনা করে যা প্রকাশ করেছেন তাতে তিনি বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে এবং পরবর্তীতে পশ্চিম পাকিস্তানে তার বন্দিজীবন ও অত্যাচারের বর্ণনা দিয়েছেন। লেফটেন্যান্ট কর্নেল মাসুদ লিখেছেন, ২৫-২৬শে মার্চ রাতে তিনি দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড মেজর শফিউল্লাহকে ঢাকা থেকে ফোন করে জয়দেবপুর ত্যাগ করার উপদেশ দেন। তিনি দাবি করেন মেজর শফিউল্লাহ তার ফোন পাওয়ার পর অস্ত্র ও গোলাবারুদ সহ তার সম্পূর্ণ ব্যাটালিয়ন নিয়ে চলে যান। মেজর পরবর্তীতে মেজর জেনারেল শফিউল্লাহ এ ফোন কল পাওয়ার কথা স্বীকার করেছেন তার লেখায়, কিন্তু দাবি করেন তিনি আগে থেকে বিদ্রোহ করার পরিকল্পনা করেছিলেন এবং সে হিসেবে তার সৈনিকদের সব ধরনের প্রস্তুতির মধ্যে লিখেছিলেন বিদ্রোহের জন্য মার্চ মাসের শুরু থেকেই। পরবর্তীতে ২৭ মার্চ কমান্ডিং অফিসার হিসেবে আমি জয়দেবপুর, গাজীপুর ও রাজেন্দ্রপুরে যাই বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দলগুলোকে তত্ত্ব তালাশ করতে এবং প্রত্যেককে আমাদের পরিকল্পনার কথা জানিয়ে বলি কিভাবে তাদের নিজ নিজ স্থান ত্যাগ করে ময়মনসিংহে আবার একত্রিত হতে হবে। সেই পরিকল্পনা অনুযায়ী সকলে ২৮শে মার্চ নিজ নিজ স্থান ত্যাগ করে এবং ২৯শে মার্চ ময়মনসিংহে পৌঁছায়। শফিউল্লাহ তার পরিকল্পনা অনুযায়ী জয়দেবপুর ত্যাগ করে চলে গেলে পশ্চিম পাকিস্তানি সেনা সদস্য ও তাদের পরিবারের সদস্যদের ভাগ্যে কী ঘটেছিল সে ব্যাপারে তার লেখা বাংলা নিবন্ধে একদম নীরব থেকেছেন। তিনি তার লেখা একটি ইংরেজি বইতে লিখেছেন তিনি আগেই চলে যান এবং রাতে ব্যাটালিয়নের অন্যান্য সদস্যদের সমন্বয় করে নিয়ে যাওয়ার জন্য রেখে যান মেজর মইনুল হোসেনকে। অন্যরা সবাই মুক্তাগাছায় চলে আসার পর সংঘাতপূর্ণ পরিস্থিতিতে পশ্চিম পাকিস্তানি ক্যাপ্টেন রিয়াজের ক্রস ফায়ারে নিহত হওয়ার খবরে তিনি বেদনা অনুভব করেন বলে উল্লেখ করেছেন। অথচ জয়দেবপুরে অন্যান্য পশ্চিম পাকিস্তানি সেনা সদস্য ও তাদের পরিবার পরিজনের নিহত হওয়ার ব্যাপারে তিনি তার বইতে কিছুই উল্লেখ করেননি। এদিকে ব্রিগেডিয়ার করিমুল্লাহ ক্যাপ্টেন নিয়াজির নেতৃত্বে একটি কোম্পানি নিয়ে গাজীপুরের উদ্দেশ্যে রওনা হন এবং সেখানে যে অস্ত্রধারী বাঙালি বিদ্রোহীরা কারখানা দখল করে রেখেছিল তাদের সাথে যুদ্ধে লিপ্ত হন। কারখানাটি দখল হওয়ার পর তারা দেখেন যে ৪ জন ছাড়া যুদ্ধে কয়েকজন নিহত হয়েছিল, সকল বাঙালি সেনা সদস্যরা পালিয়ে গেছে। এই ৪ জন যারা পালাতে পারেনি ও পালিয়ে যাওয়া বাঙালি পরিবারের সদস্যরা এ সময় কান্নাকাটি শুরু করে এ ভয়ে যে তাদের সবাইকে হয়তো হত্যা করা হবে, কিন্তু তাদের আশ্বস্ত করা হয়েছিল যে তাদের কোনো ক্ষতি সাধন করা হবে না। ঘটনাস্থলে বেঁচে থাকা পশ্চিম পাকিস্তানি ও অন্যান্য অবাঙালি সেনাদের ভাষ্য অনুযায়ী সেদিন বাঙালিরা যা করেছিল তা ছিল অবর্ণনীয়। তাদের মতে বাঙালি অফিসার ও সৈনিকরা বিদ্রোহ করলে তারা মেজর আসাদ লতিফকে গোলাবারুদাগার এলাকায় নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে। তারা ওয়্যারলেস অপারেটর নায়েক মোহাম্মদ শরীফকেও হত্যা করে।
বিদ্রোহীরা অস্ত্রশস্ত্র, গোলাবারুদ ও মোটরযান নিজেদের আয়ত্তে নিয়ে নেয় এবং নিরক্ষা ব্যবস্থা হিসেবে বাংকার নির্মাণ করে। এরপর তারা সকল পশ্চিম পাকিস্তানি ও অন্যান্য অবাঙালি সেনা ও তাদের পরিবারের সদস্যদের হত্যা করার উদ্দেশ্যে প্রতিটি অংশে অভিযান চালায়। ব্রিগেডিয়ার করিমুল্লাহ ৮ বালুজের এক কোম্পানি সৈন্য নিয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই বাঙালি বিদ্রোহীরা হত্যা করেন একজন নারী ও শিশুসহ ৫ জনকে। মেজর আসাদের মরদেহ পাওয়া যায় ম্যাগাজিন এলাকায়। তার শরীরে ৩ জায়গায় গুলি করা হয়েছিল, যথাক্রমে গলা, পেট ও বাম বাহুতে। মুখমণ্ডল ছাড়া বাকি দেহটা কাটাছেঁড়ায় ছিন্ন বিচ্ছিন্ন। ব্রিগেডিয়ার করিমুল্লাহ মেজর আসাদের মরদেহ দাফন করার জন্য ঢাকা পাঠান। অন্যান্যদের দাফন করা হয় ওই কারখানাতেই। গাজীপুরের ঘটনা সম্পর্কে বিদ্রোহী ২য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপধিনায়ক মেজর শফিউল্লাহ লিখেছেন, কোম্পানিটি পালাতে চেষ্টা করলে মেজর আসাদ লাটিফ তাদের থামাতে চেষ্টা করেন। তখন আমাদের সৈনিকদের সামনে মেজর আসাদকে হত্যা ছাড়া কোনো বিকল্প ছিল না। এটা স্পষ্টই নয় মেজর লাটিফ একা কিভাবে বিদ্রোহীদের থামানোর চেষ্টা করছিলেন বা কেনই বা তাকে সেখানে বন্দী করে রাখা হয়নি। মেজর শফিউল্লাহ স্বীকার করেছেন, টাঙ্গাইলে অবস্থিত পশ্চিম পাকিস্তানি কোম্পানি কমান্ডারকেও নিরস্ত্র করা হয় এবং বাঙালিরা সেখানে তাকে হত্যা করে। মেজর শফিউল্লাহ দেওয়া বর্ণনা অনুযায়ী জয়দীপপুরে পশ্চিম পাকিস্তানি সেনা সদস্য ও তাদের পরিবারের সদস্যদের হত্যার জন্য ওখানে অবস্থিত অন্য একজন বাঙালি অফিসার দায়ী। যাই হোক, ২য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দলত্যাগী নেতা হিসেবে মেজর জেনারেল শফিউল্লাহর মতামত নেওয়া আকর্ষণীয় হতে পারে, যে বাংলাদেশকে মেজর শফিউল্লাহর দেয়া বর্ণনানুযায়ী জয়দেবপুরে পশ্চিম পাকিস্তানি সেনা সদস্য ও তাদের পরিবারের সদস্যদের হত্যার জন্য ওখানে অবস্থানরত অন্য একজন বাঙালি অফিসার দায়ী। যা হোক, ২য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দলত্যাগী নেতা হিসেবে মেজর শফিউল্লাহর মতামত নেওয়া আকর্ষণীয় হতে পারে, যে বাংলাদেশকে স্বাধীন করার প্রক্রিয়া কী কারণে, কী জন্য জয়দেবপুর, গাজীপুর ও টাঙ্গাইলে অবস্থানরত নিরস্ত্র পশ্চিম পাকিস্তানি সেনা ও তাদের পরিবার পরিজনদের হত্যায় ইন্ধন জুগিয়েছিল। মেজর খালেদ মোশাররফও বিদ্রোহ করেছিলেন, কিন্তু তার ইউনিটের পশ্চিম পাকিস্তানি অফিসারদের তিনি বরং ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছিলেন। খুলনা জুট মিলে বাঙালিদের হাতে বিহারি হত্যাকাণ্ড। রুস্তম আলী সিকদার, যিনি খেলোয়াড় কোটায় পিয়ন সুপারভাইজার হিসেবে ক্রিসেন্ট জুট মিলে নিয়োগ পেয়েছিলেন, তিনি সেই ১৯৫৩ সাল থেকেই আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। তার দাবি অনুযায়ী তার সামরিক প্রশিক্ষণ ছিল, অন্যদেরও সামরিক প্রশিক্ষণ দিয়েছেন এবং ১৯৬৯ সালেই ৪০০ সদস্যের একটি বাহিনী তিনি সংগঠিত করেছিলেন। তারা ১৯৭১ সালের মার্চের প্রথম সপ্তাহে মাঠে কুচকাওয়াজ প্রদর্শন করেন। তারা মিল গেটে ব্যারিকেড স্থাপন করেছিলেন যাতে সেনাবাহিনী মিলে ঢুকতে না পারে এবং বাঙালি বা বিহারি শ্রমিকরা যাতে মিল থেকে বের না হতে পারে। তারা যোগাযোগ রেখেছিলেন বাঙালি পুলিশ ও ইস্ট পাকিস্তান রাইফেলস সদস্যদের সাথে, কিন্তু তাদের কাছে ছিল শুধুমাত্র ৫টি আগ্নেয়াস্ত্র, আর তা তারা পেয়েছিলেন মিলের নিরাপত্তা কর্মীদের কাছ থেকে। প্রথম দিকে তারা বাঙালি ও বিহারিদের মাঝে সুসম্পর্ক বজায় রাখা ও শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য বিহারিদের সাথে একটি চুক্তি করেছিলেন, কিন্তু এক রাতে কজন বিহারি পান আনার অজুহাতে মিলের বাইরে গেলে রুস্তম আলী সিকদার ও অন্য বাঙালিরা এই যাওয়াটা সহজভাবে গ্রহণ করেনি, যদিও তারা তাদের সন্দেহের পক্ষে নির্দিষ্ট কোনো কারণ বের করতে পারেনি। খুলনার বাইরে খালিশপুরের নিউ কলোনির বেঁচে যাওয়া বিহারিরা আমাকে ১৯৭১ সালের অভিজ্ঞতার কথা বলেছেন। ২ বা ৩ জন তাদের অভিজ্ঞতার বর্ণনা দিয়ে যাচ্ছিলেন ও এদের মাঝে কেউ কেউ মাথা ঝাঁকিয়ে বা আরও তথ্য যোগ করে বর্ণনাটা আমাকে পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করছিলেন। তবে প্রত্যেকে একমত হয়েছিলেন যে সবচেয়ে ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছিল ক্রিসেন্ট জুট মিলে ও তারপরই ছিল পিপলস জুট মিল। মার্চের প্রথম দিকে সাধারণ ধর্মঘট শুরু হওয়ার পর রাস্তায় কয়েকজন বিহারিকে হত্যা করা হয়েছিল। ২৮ মার্চ নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল মিলের ভিতরে। বিহারিরা জানান সে সময় বাঙালিরা ফাঁসির মঞ্চ তৈরি করে সেখানে বিহারিদের ঝুলিয়ে হত্যা করে। সেনাবাহিনী সেখানে পৌঁছলে বেঁচে যাওয়া বিহারিরা পাকিস্তান সরকারের কাছে হত্যাকাণ্ডের বিস্তারিত বর্ণনা উপস্থাপন করে। কতগুলো মানুষকে হত্যা করা হয়েছিল? এর জবাবে বিহারিরা বলেন লাখুন বা লাখো। যেহেতু বাঙালিরাই স্বীকার করেছেন কয়েক হাজারের, তাহলে যুক্তিসঙ্গতভাবে অনুমান করা যেতে পারে সেখানে ওই একটি ঘটনায় কয়েক হাজার বিহারি নারী, পুরুষ ও শিশুদের হত্যা করেছিল বাঙালিরা। ৭ মার্চ শেখ মুজিব ঢাকায় রেসকোর্স ময়দানে তার ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। ওতে তিনি স্বাধীনতা ঘোষণা করা থেকে বিরত থাকেন। ঠিক সে সময় কেন্দ্রীয় মন্ত্রী সবুর খানের বাড়ির উল্টো দিকে অবস্থিত খুলনা সার্কিট হাউসে ২২ ফ্রন্টিয়ার ফোর্সের মেজর শামিন জান বাবর অবস্থান করছিলেন। তিনি ১৯৭০ সালের মাঝামাঝি থেকেই পূর্ব পাকিস্তানের যশোর সেনাবাসীতে কর্মরত ছিলেন। গোলযোগ শুরু হয়েছিল ১ মার্চের পরই।
এর পরপরই পূর্ব পাকিস্তানে মুজিবের শাসন শুরু হয়ে যায়। সেনাবাহিনীকে ক্যান্টনমেন্টের ভিতরেই থাকতে পরামর্শ দেয়া হয় এবং কোনো কিছুতেই প্রতিক্রিয়া ব্যক্ত না করতে বা সাড়া না দিতে বলা হয়। ২৪ মার্চের রাতে খুলনায় বিদ্রোহীদের পক্ষ থেকে শুরু হয় সমন্বয়হীনভাবে বিক্ষিপ্ত গুলিবর্ষণ। ২৫ মার্চ মেজর শামিনজান বাবরকে খুলনা শহরের নিয়ন্ত্রণ গ্রহণের নির্দেশ দেয়া হয়। খুলনা রেডিও স্টেশনে যে সেনাবাহিনীর ইউনিটকে পাঠানো হয়েছিল সেটি অতর্কিত হামলার কবলে পড়লে কয়েকজন সৈন্য প্রাণ হারান, কিন্তু মেজর বাবর জানান বিদ্রোহীদের নিহতের সংখ্যা ছিল অনেক বেশি এবং বাকিরা পালিয়ে গিয়েছিল। খুলনা নিয়ন্ত্রণে আনতে ১ সপ্তাহ বা ওই রকম সময় লেগেছিল। মেজর বাবর নৌকায় নদীপথে মিল এলাকা দেখতে গিয়েছিলেন। নদীতে অগণিত পচা ফুলে ওঠা মানুষের দেহতে মেজর বাবরের নৌকা ধাক্কা খায়। এতে তার মতো একজন অদম্য সৈনিকও ওই ভয়াবহ দৃশ্য থেকে দৃষ্টি সরিয়ে নিতে বাধ্য হয়েছিলেন। মিলের ভিতরে ৩টি কসাইখানা বানিয়েছিল বাঙালি শ্রমিকরা। হত্যাকাণ্ডের জন্য গিলোটিনের ন্যায় একটা স্থাপনা সেখানে তৈরি করা হয়েছিল। হত্যাকাণ্ডে ব্যবহার করা ও অত্যাচার করার জন্য সেখানে বেশ কিছু যন্ত্রপাতিও পাওয়া গিয়েছিল। মেঝে ছিল রক্তের আবরণে ঢাকা। পরে মেজর বাবার সেনাপ্রধান জেনারেল হামিদ ও পূর্বাঞ্চলীয় কমান্ডার জেনারেল নিয়াজিকে ওই কসাইখানায় নিয়ে এসে ঘুরিয়ে দেখিয়েছিলেন। আমি তাদের বলেছিলাম কেন ওই সব নৃশংস হত্যাকাণ্ডের খবর সংবাদ মাধ্যমে দেওয়া হয়নি, এবং তারা আমাকে বলেন যে সরকার বাঙালিদের বিরুদ্ধে কোনো পাল্টা প্রতিশোধ ঘটনা ঘটুক তা চায়নি বলেই ওইসব চেপে যাওয়া হয়েছে। খুলনা নিয়ন্ত্রণে আসার পর মেজর বাবার বেনাপোলে ১ কোম্পানি সৈন্যের কমান্ড নিয়ে দৌলতপুরে অবস্থান করছিলেন। বাঙালি শ্রমিকের প্রবীণ আব্দুর রব সর্দারেরও দাঙ্গা হাঙ্গামার অভিজ্ঞতা আছে, কারণ তিনি আওয়ামী লীগ ও মুসলিম লীগ বিহারি একাধিক দাঙ্গায় জড়িত ছিলেন। ২৩ মার্চ ১৯৭১ সালে দৌলতপুর থানার বাঙালি পুলিশ অস্ত্র নিয়ে পালিয়ে গিয়েছিল। একই ধরনের কাহিনী অন্যান্য থানা থেকেও শোনা গিয়েছিল। সে সময় মিলে শান্তি কমিটি গঠন করা হয়েছিল বাঙালি ও বিহারি উভয় সম্প্রদায়ের ৫ জন করে সদস্যদের, যারা লাঠি দিয়ে মিল পাহারা দিত। আব্দুর রব সর্দারের ভাষ্য অনুযায়ী মিল ম্যানেজার রাহমতুল্লাহ ও অন্যান্য অফিসাররা ছিলেন ইসমাইলিয়া সম্প্রদায়ের এবং তারা সবসময় ন্যায় বিচারের পক্ষে থাকা ও মিলে কর্মরত বিভিন্ন সম্প্রদায়ের মাঝে শান্তি বজায় রাখতে চেষ্টা করতেন। ২৪ মার্চের রাত থেকেই মিলের বাইরে গোলাগুলি শুরু হয় এবং পরের দিনই সেনাবাহিনী ওই এলাকায় পাহারা দেওয়া শুরু করে। তবে মিল গেটে লোহার বিম দিয়ে স্থাপিত ব্যারিকেড থাকার জন্য সেনাবাহিনী মিলে ঢুকতে পারেনি। ২ জন পুলিশ কর্মকর্তা যারা অস্ত্র নিয়ে পালিয়ে গিয়েছিলেন তারা নদী দিয়ে মিলের পিছনে আসেন এবং একটি পানির ট্যাঙ্কের উপর অবস্থান করেন। একই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল পিপলস জুট মিলে। ২৭ মার্চ বিহারিরা তাদের কোয়ার্টারে ড্রাম বাজাতে শুরু করে। সর্দারের মতে বাঙালিদের সংখ্যা ছিল প্রায় ২০০ জন। সংখ্যার দিক থেকে বিহারিরাই ছিল অনেক বেশি, কিন্তু ওই ২ জন পুলিশ কর্মকর্তা ও আরও কয়েকজন বাঙালি বিহারিদের দিকে গুলি করলে কয়েকজন বিহারি আহত হন এবং অন্যরা আতঙ্কিত হয়ে পড়েন। এরপর উত্তেজিত বাঙালি জনতা হাতের কাছে যা পায়, যেমন দা ইত্যাদি, তাই নিয়ে বিহারিদের ওপর ঝাঁপিয়ে পড়ে নির্বিচারে হত্যা করে নারী, পুরুষ ও শিশুদের। তাদের মৃতদেহগুলো ফেলা হয় নদীতে। সর্দারের ধারণা একই ঘটনা অন্য জুট মিলেও ঘটেছিল। লাশগুলো ফেলার পর তিনি ওই রাতে খুলনা ত্যাগ করে বরিশাল চলে যান ও সেখান থেকে ভারতে পৌঁছে অস্ত্রের প্রশিক্ষণ গ্রহণ করেন। আমি সর্দারকে জিজ্ঞেস করেছিলাম ওই দিন কতজন বিহারি পুরুষ, নারী ও শিশু নিহত হয়েছিল। ১ ডজন, শত শত, ১,০০০? তা তো হবেই, তিনি বললেন, এবং সহজেই একমত হয়ে জানালেন ১,০০০, এবং তারপর নিম্ন স্বরে ও আকার ইঙ্গিতে বোঝালেন প্রকৃতপক্ষে তার সংখ্যা অনেক অনেক বেশি। অল্প সংখ্যক আক্রমণকারী বাঙালিও ওই ঘটনায় মারা গিয়েছিল। মাঠ পর্যায়ে যুদ্ধের দায়িত্ব পালন করেন ব্রিগেডিয়ার মোহাম্মদ হায়াতের অপরাজিত ১০৭ ব্রিগেডের অন্যান্য সকল ইউনিটের সাথে। ঢাকায় আত্মসমর্পণের পরের দিন পর্যন্ত তারা খুলনার আশেপাশে যুদ্ধ চালিয়ে যান, যতক্ষণ না তাদের যুদ্ধ বন্ধ করার নির্দেশ দেয়া হয় পূর্বাঞ্চলীয় কমান্ডের তরফ থেকে। আমি খালিশপুরের নিউ কলোনির বিহারিদের জিজ্ঞেস করেছিলাম তারা বছরের পরের দিকে বাঙালিদের ওপর প্রতিশোধ নিয়েছিল কি। তারা জানান এটা কিভাবে সম্ভব, কেননা আমরা চারিদিকেই তো বাঙালিদের দ্বারা ঘেরাও ছিলাম। মেজর বাবর বলেন তিনি শুনেছেন বিহারিরা প্রতিশোধ নিয়েছিল, কিন্তু যুদ্ধক্ষেত্রে থাকার জন্য তার কোনো ব্যক্তিগত ধারণা ছিল না। প্ল্যাটিনাম জুট মিলের একজন বাঙালি ম্যানেজার আমাকে মিলের একটি স্থান দেখান যেখান থেকে বিহারি জুট মিলের একটি ডেথ স্কোয়াড হারুন নামে একজন বাঙালি লাইন সর্দারকে উঠিয়ে নিয়ে গিয়েছিল। ওই বাঙালি ম্যানেজার তাদের অনুসরণ করে মিলের কর্নার অবধি যেতে পেরেছিলেন। পরে তার পক্ষে আর সামনে যাওয়া সম্ভব হয়নি, কারণ তারপরই ছিল মিলের বয়লার। ম্যানেজার ওই ডেথ স্কোয়াড ও হারুনকে আর দেখতে পাননি, কিন্তু তিনি ও সকল বাঙালিই বিশ্বাস করেছিলেন যে হারুনের জীবন ওই বয়লারের ভিতরেই শেষ হয়ে গিয়েছিল।
ম্যানেজারের মতে এই ঘটনার একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল, যেমন বাঙালিরা ছিল বিহারিদের চেয়ে অনেক বেশি। যদি বাঙালিরা প্রতিরোধ তৈরি করত, তাহলে কোনোভাবেই একজন বাঙালিকে ওই রকম ছোট একটি দল এভাবেই নিয়ে যেতে পারত না। কিন্তু দুঃখজনক ব্যাপার ছিল যে তারা সবাই বসে বসে দেখছিল এবং কেউ একজনও হাত তুলে অসহায় হারুনকে সাহায্য করতে এগিয়ে আসেনি। ময়মনসিংহ সেনানিবাসে বিদ্রোহ ও পশ্চিম পাকিস্তানিদের হত্যাকাণ্ড। পূর্ব পাকিস্তান সংকটের উপর পাকিস্তান সরকারের ৭১ সালে অগাস্টে প্রকাশিত শ্বেতপত্রে ব্যাপক নৃশংসতার যে তালিকা দেয়া হয়েছিল তা পাঠকদের জন্য ছিল এক ভয়াবহ অভিজ্ঞতা। একটি ঘটনার বর্ণনা দেয়া হয়েছিল এভাবে: ২৭ মার্চ ময়মনসিংহ সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ইস্ট পাকিস্তান রাইফেলস বিদ্রোহ করে এবং তারা তাদের সহকর্মী পশ্চিম পাকিস্তানি অফিসার ও আবাসিক ভবনগুলোতে আরও যারা ছিলেন তাদের নির্বিচারে হত্যা করে। শ্বেতপত্রে ডিস্ট্রিক্ট জেল এবং শাখারিপাড়া ও অন্যান্য ৯টি কলোনির পুরুষদের হত্যা করার বিষয়টি উল্লেখ করা হয়েছে। সকল পশ্চিম পাকিস্তানি ও অবাঙালি মহিলাদের জোর করে ধরে এনে মসজিদ ও স্কুলে জমা করা হয়েছিল এবং ২১ এপ্রিল সেনাবাহিনী শহরের নিয়ন্ত্রণ নিলে ওইসব মহিলাদের সেখান থেকে উদ্ধার করা হয়। ময়মনসিংহ হত্যাকাণ্ডের ব্যাপারে কয়েকজন পাকিস্তানি অফিসারের স্মৃতিচারণ নিয়ে আমি ঢাকায় মুক্তিযুদ্ধ জাদুঘরে এই বিষয়টি উত্থাপন করলে তারা আমাকে প্রথম দিকে জানান যে ওই সময় ময়মনসিংহে কোনো সেনানিবাস ছিল না, কিন্তু প্রকৃত অবস্থা হচ্ছে ইস্ট পাকিস্তান রাইফেলস ও ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারকেই ময়মনসিংহে স্থানীয়ভাবে সকলে ক্যান্টনমেন্ট বলত। ময়মনসিংহ শহরের একজন প্রবীণ ভদ্রলোক মোহাম্মদ আব্দুল হক আমাকে ক্যান্টনমেন্টের ওই স্থানটি দেখিয়েছেন এবং নিশ্চিত করেছেন যে সেখানে ১৯৭১ সালে পাকিস্তানি অফিসারদের হত্যা করা হয়। অন্য একজন বাসিন্দা শেখ সুলতান আহমদ, যিনি আবেগে আপ্লুত হয়ে বর্ণনা করেন কিভাবে তিনি সে সময় জনতার একজন হয়ে ক্যান্টনমেন্ট ঘিরে চিৎকার দিয়ে ভিতরে পশ্চিম পাকিস্তানিদের সাথে যুদ্ধে লিপ্ত তাদের সহকর্মী বাঙালিদের সমর্থন দিয়ে যাচ্ছিলেন। আহমদের দেয়া তথ্যানুযায়ী ঢাকায় সেনা অভিযানের খবর ময়মনসিংহে পৌঁছনোর পরপরই ক্যান্টনমেন্টে বাঙালি ও পশ্চিম পাকিস্তানিদের মাঝে সংঘর্ষ শুরু হয়ে যায়। বাঙালিদের পক্ষ নিয়ে হাজার হাজার স্থানীয় বাঙালি জড়ো হয় ক্যান্টনমেন্টের বাইরে। তবে ওই ঘটনায় কোনো বেসামরিক লোক হতাহত হয়নি। ভিতরে বেশ দীর্ঘ সময় ধরেই সংঘর্ষ চলে। পশ্চিম পাকিস্তানিরা যতক্ষণ পেরেছিল ততক্ষণ প্রতিরোধ করেছিল। তিনি যে হিসেবে দিয়েছিলেন তাতে আনুমানিক ১০০ জন পাকিস্তানি অফিসার ও সৈনিক সেখানে নিহত হয়েছেন। আহমদ আরও দাবি করেছেন, দাঙ্গার পর তিনি ক্যান্টনমেন্টের ভিতরে সেনা কর্মকর্তাদের মৃতদেহ দেখেছেন। কয়েকজন পশ্চিম পাকিস্তানি পালানোর চেষ্টা করলে বিক্ষুব্ধ জনতা তাদের কেটে হত্যা করে। আহমদ ব্যক্তিগতভাবে ক্যান্টনমেন্টে একজন লোককে দেখেছেন, যিনি বিক্ষুব্ধ জনতার দ্বারা পরিবেষ্টিত হয়ে হাত জোর করে প্রাণ ভিক্ষা চাইছিলেন আর বলছিলেন সেখানে তার স্ত্রী ও সন্তানেরা আছে, কিন্তু তাকেও হত্যা করা হয়েছিল গুলি করে ও দা দিয়ে কুপিয়ে। আহমদ জানান ওই দৃশ্য দেখে তার দারুণ কষ্ট হয়েছিল। তিনি আরও জানান নারী ও শিশুদের হত্যা করা হয়েছিল, অনেক নারীকে হত্যা করা হয়েছিল ধর্ষণ করে, আবার কয়েকজনকে অন্যান্য বাঙালিরা উদ্ধার করে অন্যান্য অফিসারদের সাথে নিকটস্থ জেলখানায় রেখেছিল। সান্তাহার বাঙালি দ্বারা বেসামরিক অবাঙালি হত্যাকাণ্ড। পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন, পরবর্তীতে ব্রিগেডিয়ার শওকাত কাদির লিখেছেন, সময়টা ছিল ১৯৭১ সালের এপ্রিল মাস। তৎকালীন পূর্ব পাকিস্তান, যা বর্তমানে বাংলাদেশ, সেখানকার উত্তর অঞ্চলের একটি ছোট্ট শহর সান্তাহারে, যেখানে সর্বাধিক সংখ্যায় বিহারিরা বসবাস করত, সেখানে আমার ব্যাটালিয়ন পৌঁছায়। প্রথম যে জিনিসটা লক্ষ্য করলাম তা ছিল প্রকট পচা দুর্গন্ধ, যা বাতাসে ছড়িয়েছিল আর নাক বন্ধ হয়ে আসছিল। এ দুর্গন্ধ ছিল মৃত মানুষের পচা শরীরের। এপ্রিল মাসের অন্য একদিন একজন তরুণ সেকেন্ড লেফটেন্যান্ট, যিনি ২৫ পাঞ্জাব রেজিমেন্টের সদ্য বদলি হয়েছিলেন, তিনি ও একজন মেজর ট্রেনে রাজশাহী থেকে নওগাঁর পথে তাদের ইউনিটে যোগ দেওয়ার জন্য ভ্রমণকালে আচমকা তাদের নাকে মরা মানুষের পচা বিকট দুর্গন্ধ প্রবেশ করে। ওই স্থানে রেল লাইনের ফাঁকে ফাঁকে মরা মানুষের লাশ পড়েছিল। পূর্ব পাকিস্তানে সদ্য আগত ২ জন অফিসারই এ অবস্থা দেখে চমকে ওঠেন। তাদের জানান হয়েছিল যে ওই জায়গাটির নাম সান্তাহার। পূর্ব পাকিস্তানের পরিস্থিতির আরও অবনতি ঘটলে ২০৫ ব্রিগেডকে সেখানে পাঠানো হয়।
ব্রিগেড মেজর আনিস আহমেদ পশ্চিম পাকিস্তান থেকে ঢাকায় এসেছিলেন বিমানে এবং তার ইউনিটের অধিকাংশ চট্টগ্রামে পৌঁছায় সমুদ্রপথে। আনিস ঢাকা পৌঁছলে একজন জেসিও জয়দেবপুর থেকে ঢাকায় এসে মেজর আনিসকে জানায় যে ইবিআর জয়দেবপুরে বিদ্রোহ করে সকল পশ্চিম পাকিস্তানি অফিসার ও তার নিজের সহ অন্যান্যদের পরিবার পরিজনকে হত্যা করেছে। এপ্রিলের দ্বিতীয়ার্ধে ঢাকায় অবস্থানরত মেজর আনিসকে তার ইউনিট সহ বগুড়া যাওয়ার নির্দেশ দেয়া হয়। তারা রওনা হন ট্রেনে চড়ে। সান্তাহারে পৌঁছনোর অনেক দূর থেকেই তারা মরা মানুষের বিকট পচা গন্ধ পাচ্ছিলেন। মেজর আনিসের ইউনিটটি স্টেশনের কাছাকাছি আসতেই তারা রেল লাইন ও প্ল্যাটফর্মে লাশের স্তূপ দেখতে পান। তারা সেখানে কয়েক ঘণ্টা অপেক্ষা করে ডিভিশনাল হেডকোয়ার্টারের জন্য একটি প্রতিবেদন তৈরি করেন। সেখানে বেঁচে যাওয়া বিহারীরা ওই সেনা ইউনিটকে জানিয়েছিল প্রকৃতপক্ষে সেখানে কি ঘটেছিল। ১৩ এফএফের ক্যাপ্টেন ব্রিগেডিয়ার কাদির ভৌতিক শহর সান্তাহারের ঘরে ঘরে লাশ খোঁজার সেই ভয়াবহ ও বেদনাদায়ক অভিজ্ঞতার বিস্তারিত বর্ণনা করেছেন। তল্লাশিকালে একটি ভবনের দরজা খুলতে তাদের বেশ বেগ পেতে হচ্ছিল। অবশেষে দরজা খুলতে সক্ষম হয়ে যা দেখেছিলাম তা ছিল আমার জীবনের এক অদ্ভুত, সবচেয়ে আতঙ্কজনক ও কদাকার দৃশ্যাবলী দেখার অভিজ্ঞতা। ১০ ফুট লম্বা আর ১২ ফুট চওড়া একটি ছোট ঘর ভর্তি ছিল শিশুদের, যাদের বয়স ছিল কয়েক মাস থেকে কয়েক বছরের মধ্যে। দেখে মনে হয়েছিল ওইসব শিশুদের পা ধরে তাদের মাথা দেয়ালে আছড়ে মারা হয়েছিল, কেননা দেয়ালের গায়ে সর্বত্র মগজ আর মাথার খুলি লেগে থাকতে আমরা দেখেছিলাম। আমরা ওইসব শিশুদের লাশগুলো দাফন করার সময় গুনে দেখেছি যে ওখানে ছিল ৩৪টি শিশুর লাশ। তবে ব্রিগেডিয়ার কাদির এও জোর দিয়ে বলেন যে এসবের অর্থ এই নয় যে সরকারি বাহিনী অন্য কোনো দোষে দোষী ছিল না বা আতঙ্কজনক কোনো তৎপরতার সাথে জড়িত ছিল না, কিন্তু যে ঘটনা আমি প্রত্যক্ষ করেছি তার সাথে অন্য কিছুর তুলনা চলে না। সান্তাহারে এ ঘটনার পর ব্রিগেডিয়ার কাদিরের একজন লোক বাঙালি উগ্রবাদীদের মাথা ঐরূপ ফাটাতে চেয়েছিল। ঈশ্বরদীর পর রাজশাহী যাওয়ার পথে একটি রেলওয়ে জাংশনে ঘটে যাওয়া অনুরূপ একটি ঘটনার কথা বলেছেন ১৮ পাঞ্জাবের ক্যাপ্টেন সারওয়ার। ওই জাংশনে বিহারীদের রেলওয়ের কোয়ার্টারগুলোর মাঝখানে একটি পুকুর ছিল। ক্যাপ্টেন সারওয়ার জানান তিনি ও তার সহকর্মীরা দেখেছেন ওই পুকুরটি পুরুষ, মহিলা ও বাচ্চাদের মৃতদেহে পূর্ণ এবং পুকুরটির আশেপাশেও অগণিত লাশ ছিল ছড়িয়ে ছিটিয়ে, যা দেখে মনে হয়েছিল এদের হত্যা করতে ব্যবহার করা হয়েছে দা, ছোড়ার মতো অস্ত্র। ক্যাপ্টেন সারওয়ার জানান ওই দৃশ্য দেখে তার এক সহকর্মী অফিসার রাগে ও শোকে পাগল প্রায় হয়ে গিয়েছিলেন। তারা ওই লাশগুলোর ছবি তুলে তাদের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন অফিসারকে দিয়েছিলেন। পরবর্তীতে অন্যান্য অফিসারও আমাকে জানিয়েছেন যে ওই ছবিগুলোর কথা তাদের এখনও মনে আছে, কিন্তু তারপরেও মনে হয় না যে ওই ছবিগুলো কোনো সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল। পাকিস্তান সরকারের শ্বেতপত্রে সান্তাহার, নওগাঁয় নিহত বিহারীদের সংখ্যা ১৫,০০০ বলে উল্লেখ করা হয়েছে। চট্টগ্রাম বিশৃঙ্খলার পথে। নৈরাজ্য, প্রত্যেকে অন্যদের প্রতি যা ইচ্ছে তাই করছিল। মার্চের শেষের দিকের পরিস্থিতি সম্পর্কে এটাই ছিল সংক্ষেপে একজন পাকিস্তানি সেনা কর্মকর্তার সোজা সাপটা বিশ্লেষণ। কুমিল্লা সেনানিবাসে অবস্থানরত ব্রিগেডিয়ার ইকবাল শফি ২৫ মার্চ জেনারেল টিক্কার একটি টেলিফোন কল পান। বাঙালি সৈন্যরা চট্টগ্রামে বিদ্রোহ করেছে এবং সেখানে তার এখনই যাওয়া দরকার। ব্রিগেডের ইউনিটগুলোর অধিকাংশই উত্তরে সিলেট থেকে দক্ষিণে প্রশানিত চট্টগ্রাম পর্যন্ত ব্যাপক এলাকায় ছড়িয়ে ছিটিয়েছিল। কুমিল্লায় ৫৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ইউনিটকে রেখে ব্রিগেডিয়ার শফি লেফটেন্যান্ট কর্নেল শাহপুরের নেতৃত্বে ২৪ এফএফকে নিয়ে ওই রাতে চট্টগ্রামের পথে রওনা হয়ে যান। ১০০ মাইল দূরত্বের এই পথে, যেখানে দুটি বড় নদী রয়েছে, সেখানে পায়ে হেঁটে ও যেখানে ব্রিজ ধ্বংস হয়ে গিয়েছিল সেখানে দেশি নৌকায় পাড়ি দিয়ে চট্টগ্রামে পৌঁছতে হতো। এদিকে ওয়্যারলেস সেটও গিয়েছিল বিকল হয়ে। দলটি চট্টগ্রামের কাছে পৌঁছালে লেফটেন্যান্ট কর্নেল শাহপুর চূড়াগুপ্তা গুলিতে নিহত হন। মেজর জেনারেল মিঠা লিখেছেন, সবকিছুই পরিকল্পনা অনুযায়ী চলছিল। কেবলমাত্র ব্রিগেডিয়ার শফির নেতৃত্বে যে দলটি কুমিল্লা থেকে চট্টগ্রামের পথে রওনা হয়েছিল তার সাথে ব্রিগেড হেডকোয়ার্টারের যোগাযোগ সম্ভব হচ্ছিল না। তিনি হারিয়ে যাওয়া ইউনিটটিকে হেলিকপ্টার নিয়ে খুঁজছিলেন এবং অবশেষে চট্টগ্রাম থেকে ১০ মাইল দূরে ওই ইউনিটটিকে চিহ্নিত করতে সক্ষম হন। ব্রিগেড কমান্ডার ইকবাল শফি, আমি যদি ঠিকভাবে স্মরণ করতে পারি, আমার সাথে সাক্ষাৎ করেছিলেন। তার সাথে ছিল মাত্র একটি ব্যাটালিয়ান এবং ব্যাটালিয়ান কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল শাহপুর মাত্র ১০ মিনিট আগে নিহত হয়েছেন। তাকে খুব শান্ত ও আত্মবিশ্বাসী মনে হয়েছিল। তিনি আমাকে বলেছিলেন যে তার সাহায্যের কোনো প্রয়োজন নেই এবং যত শীঘ্র সম্ভব তার দল চট্টগ্রাম পৌঁছাবে।
ব্রিগেডিয়ার শফি চট্টগ্রামে পৌঁছে নৌবাহিনীর আর্টিলারির সাহায্য নিয়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার দখল করেন। 24 FF একটা পাঠান রেজিমেন্ট হলেও এর সেকেন্ড ইন কমান্ড ছিলেন একজন বাঙালি, মেজর আমজাদ। লেফটেন্যান্ট কর্নেল শাহপুর নিহত হলে ব্রিগেডিয়ার শফি ব্যাটালিয়নের নেতৃত্ব নিজ হাতে নিয়ে নেন এবং মেজর আমজাদকে তার সেকেন্ড ইন কমান্ড হিসাবে রেখে দেন। এই বাঙালি অফিসারটি যুদ্ধের শেষ দিন পর্যন্ত অনুগত ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর প্রতি এবং যুদ্ধ শেষে যুদ্ধবন্দী হিসাবে ভারতে আটক ছিলেন। যা হোক, অন্য বাঙালি মেজর 8 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের জিয়াউর রহমান তার নিজের কমান্ডিং অফিসার এক পশ্চিম পাকিস্তানিকে খুন করে বিদ্রোহ করেন। পাকিস্তান মিলিটারি একাডেমিতে ব্রিগেডিয়ার শফি ইনস্ট্রাক্টর হিসাবে থাকাকালীন জিয়া ও এরশাদ উভয়ে পরবর্তীতে বাংলাদেশের জেনারেল ও রাষ্ট্রপতি হন, সেখানকার ক্যাডেট ছিলেন। ব্রিগেডিয়ার শফি আমাকে জানিয়েছেন তিনি পরবর্তী সপ্তাহ ধরে জিয়াকে চন্দ্রঘোনা, কাপ্তাই, রাঙামাটি ও রামগড়ের ভিতর দিয়ে তাড়িয়ে বেড়ান, কিন্তু জিয়া এরপর সীমান্ত অতিক্রম করে ভারতে চলে যান। চাকমা রাজা ত্রিদিব রায় তার স্মৃতিকথায় লিখেছেন, জিয়া তার দলবল নিয়ে পালানোর সময় পাকিস্তানি সেনা ও বিদ্রোহী মিজোরা তার উপর হামলা চালিয়েছিল, অপরদিকে চাকমারা তাকে তাদের সীমানার মধ্যে সাহায্য করেছিল। পশম শের মুবিন চৌধুরী 8 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিয়ার অ্যাডজুটেন্ট ছিলেন এবং তিনি জিয়ার সাথেই বিদ্রোহ করেন। তিনি তার সাথী বিদ্রোহী ক্যাপ্টেন হারুন আহমেদ চৌধুরী, পরবর্তীতে মেজর জেনারেল ও রাষ্ট্রপতিকে সাথে নিয়ে পাকিস্তান সেনাবাহিনীতে তার স্বদেশীদের বিরুদ্ধে চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকায় যুদ্ধ করেন। শামশের মুবিন চৌধুরীর আর ভারতে যাওয়া হয়নি। 11 এপ্রিল কালুরঘাট ব্রিজের একটি যুদ্ধে মারাত্মকভাবে আহত হয়ে বন্দী হলে বছরের অধিকাংশ সময়টা বন্দী হিসাবে চট্টগ্রাম ও ঢাকার সামরিক হাসপাতালে কাটিয়ে দিয়েছিলেন। পূর্ব পাকিস্তানের সদ্য আগত 205 ব্রিগেডের ইউনিটগুলোকেও চট্টগ্রামে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। বিমানবন্দর ছিল বিদ্রোহীদের আক্রমণের আওতায় এবং কমান্ডো ফোর্সের প্রতিষ্ঠাতা মেজর জেনারেল মিঠা বিমানবন্দরকে নিরাপদে রাখতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। এদিকে কর্ণফুলী মিলে বাঙালিরা সকল পশ্চিম পাকিস্তানি ও বিহারিদের এবং তাদের পরিবার পরিজনদের একটি ক্লাব হলে নিয়ে যায় ও সেখানে গুলি করে তাদের হত্যা করে। মেজর আনিস সেখানে যান এবং মৃতদেহের স্তূপ দেখতে পান, যেখানে কেবলমাত্র একজন নারী ও একটি শিশু বেঁচে ছিল। হতভাগ্যদের সেখানে গণকবর দেওয়া হয়। এপ্রিলের শেষের দিকে কিংবা মে মাসের প্রথম দিকে আর্মি এভিয়েশনের ক্যাপ্টেন, পরবর্তীতে লেফটেন্যান্ট জেনারেল আলী কুলি চট্টগ্রাম উড়ে যান। তিনি কর্ণফুলী মিল পরিদর্শন করেন। তখনও সেখানকার দেওয়ালে ও সিঁড়িতে মজুদ ছিল রক্তের চিহ্নসহ স্পষ্ট খুনখারাবির আলামত। বিদেশি সংবাদ মাধ্যমেও প্রকাশিত হয়েছিল মিলে অবাঙালিদের ব্যাপক হত্যাকাণ্ডের প্রমাণ। রাজা ত্রিদিব রায় চট্টগ্রামে উভয় পক্ষের বাড়াবাড়ির কথা লিখেছেন। তার এক চাচা ও দুজন চাচাতো ভাইকে সেনাবাহিনী নিয়ে গেলে তারা আর কখনোই ফিরে আসেনি। অন্যদিকে রাঙামাটিতে ২৬ মার্চের পর থেকে আওয়ামী লীগ সমর্থিত বিদ্রোহী পুলিশ সদস্য ও ইস্ট পাকিস্তান রাইফেলসের সদস্যরা বিহারিদের ধরে নিয়ে যেতে শুরু করে। বাঙালিরা এসব অপকর্মের সাথে যোগ না দেওয়ায় তারা পাহাড়িদের হুমকি দিয়ে বলে, বিহারি ও পশ্চিম পাকিস্তানিদের পর তোমাদের পালা আসবে। ত্রিদিব রায় অবাঙালি নারী, পুরুষ ও শিশুদের প্রতি বাঙালিদের হৃদয় বিদারক নৃশংসতা নিয়ে অনেক লিখেছেন। তিনি বলেন, আওয়ামী ক্যাডাররা মানুষকে বাধ্য করত তাদের অর্থ ও চাল দেওয়ার জন্য এবং সেখানে সেনাবাহিনী পৌঁছালে গ্রামবাসী তাদেরকে মনে করত রক্ষাকর্তা হিসাবে। টাঙ্গাইল সেনাবাহিনী বিদ্রোহীদের প্রতিরোধ চুরমার করে দেয়। ঢাকা থেকে টাঙ্গাইলের পথে সাথিয়ার চোরা নামে ছোট একটি গ্রামের অবস্থান। মার্চের শেষ দিনগুলোতে বিদ্রোহী বাঙালি ইপিআর ও পুলিশ সাথিয়ার চোরার দিকে আসে ও সেখানে একটি প্রতিরক্ষা ব্যূহ স্থাপন করে। জয়নাল আবেদিন নামে এক গ্রামবাসীর দেয়া তথ্য অনুযায়ী টাঙ্গাইল থেকে বিদ্রোহী ফজলুর রহমান ফারুক নামের এক বিদ্রোহী ওই স্থানটিতে তাদের প্রতিরোধ তৈরি করার নির্দেশ দেন। সে সময় অন্যদের চেয়ে অনেক খ্যাতিমান বা কুখ্যাত বিদ্রোহী গেরিলা নেতা কাদের টাইগার সিদ্দিকী বিদ্রোহীদের ওই দলের সাথে যোগ দেন। ওই সময় জয়নাল আবেদিন খুলনায় চাকরি করতেন। সেনা অভিযান শুরু হয়ে গেলে তিনি তার গ্রামে ফিরে আসেন। তার একটি বন্দুক ছিল। তার ভাই জুমারাত আলী দেওয়ান, যিনি শাহজাহান সিরাজের সাথে সক্রিয় রাজনীতি করতেন, তার অস্ত্রশস্ত্রের কিছু প্রশিক্ষণ ছিল। গ্রামবাসীর অধিকাংশ লোকজনই যুদ্ধের কিছুই জানত না। আবেদিন জানান, বিদ্রোহী ইপিআর ও পুলিশ বাংকার নির্মাণের পর সেখানে তাদের মেশিনগান নিয়ে অবস্থান গ্রহণ করে। আবেদিনের দেয়া তথ্য অনুযায়ী এপ্রিলে দিনের বেলা পাক সেনাবাহিনীর একটি কনভয়, যাতে ৭০টি যানবাহন ছিল, তা রাস্তা ধরে এগিয়ে আসছিল এবং অপ্রস্তুত অবস্থায় থাকা সত্ত্বেও বাঙালি বিদ্রোহীরা গুলিবর্ষণ শুরু করে, যাতে পাক বাহিনীর ১০ থেকে ১২টি গাড়ি ধ্বংস হয়ে যায় ও ২০০-২৫০ জন সৈনিক নিহত হয়। এই ঘটনাকে আমার সহকর্মী, যারা প্রচণ্ডভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সমর্থক, তারাও অতিরঞ্জিত বলে মনে করেন। তাদের মতে বাস্তবে একটি বা দুটি গাড়ি ধ্বংস ও ডজনখানেক সৈন্য নিহত হয়ে থাকতে পারে। তবে বৃষ্টির মতো গুলিবর্ষণ হয়েছিল তা সত্য।
অবশ্য অন্যভাবে একে হয়তো অতিরঞ্জিত বলা যাবে না যখন পাক বাহিনী পাল্টা গুলিবর্ষণ করে। আবেদিন তখন বন্দুক ফেলে পালিয়ে যায়। তার ভাই জুমারাত, যিনি বাংকারে ছিলেন, তিনিও সেখানে নিহত হন। আবেদিন জানান, ওই দিন সকালে কাদের সিদ্দিকী সেখানে চলমান যুদ্ধ দেখে নাটিয়াপাড়ার দিকে চলে যান, যেখানে পরবর্তীতে তিনি যুদ্ধ করেন। এদিকে কথিত আছে বিদ্রোহীদের দমন করে আধা ডজন সৈনিক গ্রামে প্রবেশ করে বাড়ি বাড়ি খুঁজে আগুন জ্বালিয়ে দিয়েছিল এবং যাকে পেয়েছে তাকেই গুলি করে হত্যা করেছিল। আবেদিন জানান, সৈন্যরা নারী ও শিশুদের কোনো ক্ষতি করেনি, যদিও কিছু মহিলা ও শিশু গোলাগুলির মাঝে পড়ে ক্রস ফায়ারে নিহত হয়েছিল। সেদিন পাক সেনা চলে যায় এবং পরদিন পুনরায় ওই স্থানে এসে জানাজার জন্য লোকজন জমা হলে তাদের ছত্রভঙ্গ করে দেয়। কেবলমাত্র ৫ জন লোক জানাজায় অংশ নিয়েছিল, এ তথ্য জানান আবেদিনের স্ত্রী শিউলি আবেদিন। সেদিন থেকে দেশ স্বাধীন হওয়া পর্যন্ত কেউই নিজ গ্রামে থাকত না, অন্য গ্রামে বাস করত ছড়িয়ে ছিটিয়ে, যদিও আর সেনাবাহিনীর সাথে কোনো ধরনের সংঘর্ষ সেখানে হয়নি। এরপর বছরের পরের দিকে সেনাবাহিনী সাহায্যকারী শক্তি হিসেবে রাজাকার ফোর্স গঠন করে এবং এ রাজাকাররাই হিন্দুদের লুটতরাজ ও কাউকে কাউকে হত্যাও করেছে। আবেদিনের দৃষ্টিতে যাদের মুক্তিযোদ্ধা সনদ দেয়া হয় তাদের অধিকাংশ ছিল ভুয়া মুক্তিযোদ্ধা। স্থানীয় রাজনীতিতে তিনি অনেক বিখ্যাত ও বিশেষ পরিচিত বিদ্রোহী নেতা কাদের সিদ্দিকীর বিপক্ষে রাজনীতি করেন এবং কাদের সিদ্দিকীকে একজন সুবিধাবাদী ও চরমপন্থী হিসেবে আখ্যায়িত করেন, যার সাথে সমঝোতা করতে বাধ্য হয়েছিলেন শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধের পক্ষ থেকেও নিছক রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে একে অপরের বিপক্ষে প্রচারণা করেছিল অনেকেই। আবেদিনের অভিযোগ হল কাদের সিদ্দিকী কখনও সাথিয়ার চোরার যুদ্ধের প্রাপ্য স্বীকৃতি দেননি। কাদের সিদ্দিকীর স্মৃতিকথায় যা লেখা হয়েছে তা অনুযায়ী আবেদিনের অভিযোগকে অন্যায় সমালোচনা বলা যায়, কারণ কাদের সিদ্দিকী লিখেছেন সাথিয়ার চোরার একটি ফ্রন্ট লাইন ছিল ও ওই যুদ্ধে যারা নিহত হয়েছিলেন তাদের প্রতি তিনি যথাযথ সম্মান প্রদর্শন করেছেন এবং এও মেনে নিয়েছেন যে সেখানে 10 থেকে 12টা যানবাহন ধ্বংস হয়েছিল ও শতাধিক পাক সেনা নিহত হয়েছিল। তিনি আরও বলেন, অধিক অস্ত্র ও গোলাবারুদ আনতে তিনি ফিরে গিয়েছিলেন এবং সেজন্য এ বিশেষ যুদ্ধে তিনি অংশগ্রহণ করতে পারেননি। কাদের সিদ্দিকী তার স্মৃতিকথায় জয়দেবপুর থেকে বিদ্রোহী 2ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে নিয়ে মেজর সফিউল্লাহ টাঙ্গাইল পৌঁছানোর কথা বর্ণনা করেছেন ও 2য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বি কোম্পানি আগে থেকেই টাঙ্গাইলের সার্কিট হাউসে অবস্থান করছিল। ওই কোম্পানিতে 5 জন অফিসারের মধ্যে 3 জন ছিলেন বাঙালি ও 2 জন পশ্চিম পাকিস্তানি। কাদের সিদ্দিকীর ভাষ্য অনুযায়ী মেজর শফিউল্লাহ ও 2য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাকি সবাই ময়মনসিংহ চলে গেলে বি কোম্পানির 3 জন বাঙালি অফিসার ধৃত 2 জন পশ্চিম পাকিস্তানি অফিসারকে হত্যা করে তাদের লাশ স্থানীয় রাজনৈতিক কর্মীদের হাতে তুলে দেয়। তারা প্রথমে লাশ দুটো সার্কিট হাউসের পেছনে মাটি চাপা দেয়, তারপর আবার তুলে মাটি চাপা দেয় নদীর ধারে এবং সবশেষে আরও একবার তুলে দুটো লাশকে টাঙ্গাইল কবরস্থানে দাফন করে। কুষ্টিয়া, বিদ্রোহীদের নিকট সেনা ইউনিট পরাস্ত। লেফটেন্যান্ট আতাউল্লাহ শাহ 27 বালুচ রেজিমেন্টের সাথে 1970 সাল থেকেই পূর্ব পাকিস্তানে চাকরিরত ছিলেন। 1970 সালের ডিসেম্বর মাসে তিনি নির্বাচনী দায়িত্বে কুষ্টিয়া যান ও দায়িত্ব পালন শেষে যশোরস্থ বেইসে ফিরে আসেন। 1971 সালের ফেব্রুয়ারি-মার্চ মাসে তাদের চলাফেরা সেনানিবাসের ভিতরেই সীমাবদ্ধ ছিল, কিন্তু 25-26 মার্চ রাতে তাদের ডি কোম্পানি ও এ কোম্পানির বেশ কিছু সৈনিক নিয়ে তাকে আবার কুষ্টিয়া যাওয়ার নির্দেশ দেয়া হয়। ওই দলে 155 জন সৈনিক ও 4 জন অফিসার ছিলেন। কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শোয়েব, সেকেন্ড ইন কমান্ড ক্যাপ্টেন সামাদ আলী, এ কোম্পানির ক্যাপ্টেন আসলাম ও লেফটেন্যান্ট আতাউল্লাহ শাহ। তাদের দায়িত্ব ছিল ডিসি, এসপি ও স্থানীয় এমএনএদের খুঁজে বের করা, পুলিশকে নিরস্ত্র করা ও টেলিফোন এক্সচেঞ্জের নিয়ন্ত্রণ নেয়া। তারা কুষ্টিয়া জিলা হাই স্কুলে কোম্পানি হেডকোয়ার্টার স্থাপন করেন। ক্যাপ্টেন আসলামের নেতৃত্বে 1 প্লাটুন সৈনিক নিয়ন্ত্রণ গ্রহণ করে টেলিফোন এক্সচেঞ্জের। ক্যাপ্টেন সামাদ ও লেফটেন্যান্ট আতাউল্লাহ আরেক প্লাটুন নিয়ে যান পুলিশ লাইনে এবং সেখানকার অস্ত্রাগারের নিয়ন্ত্রণ গ্রহণ করেন। তারা ডিসি, এসপি ও এমএনএদের কাউকেই বাড়িতে পাননি। পুলিশ লাইনের অল্প সংখ্যক গার্ডকে নিরস্ত্র করে সেখানে সেনাবাহিনীর নিজস্ব গার্ড বসানো হয়। 14 জন সৈনিক নিয়ে নায়েব সুবেদার আয়ুব ওয়্যারলেস স্টেশনের দায়িত্বে নিয়োজিত হন। সেখানে কোনো ধরনের সংঘর্ষই হয়নি। নির্বাচনের সময় থেকেই জায়গাটি বেশ পরিচিত ও স্থানীয় লোকদের সাথে সেনাবাহিনীর সদস্যদের বরাবরই সুসম্পর্ক বজায় ছিল। লেফটেন্যান্ট আতাউল্লাহ পুলিশ লাইনে অবস্থান করছিলেন। পরদিন থেকে সেনাবাহিনীর সদস্যরা দলবদ্ধ হয়ে শহর পাহারার ব্যবস্থা করে। কুষ্টিয়ায় কর্মরত ওয়াকার নাসিম বাট নামে একজন পশ্চিম পাকিস্তানি সিএসপি অফিসার কোম্পানি হেডকোয়ার্টারে আসেন। বাঙালি পুলিশ সদস্যরা পালিয়ে যাওয়ায় কুষ্টিয়া পুলিশ লাইন ফাঁকা হয়ে গিয়েছিল। 2-1টি বিচ্ছিন্ন ঘটনা যেমন রেল লাইনের ক্ষতি সাধন করার চেষ্টা ইত্যাদি ছাড়া 27-28 মার্চ বেশ নির্বিঘ্নে কেটে যায়।
29 মার্চ সকালের দিকে লেফটেন্যান্ট আতাউল্লাহ কিছু ব্যাপার প্রত্যক্ষ করে প্রথমবারের মতো সতর্ক হলেন। তিনি দেখলেন মেহেরপুর রোড ধরে শত শত লোক নীরবে শহর খালি করে চলে যাচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা ধরে এভাবে লোকজন চলে যাচ্ছিল। আতাউল্লাহ লোকজনকে চলে যাওয়ার কারণ জিজ্ঞেস করার চেষ্টা করলে তারা তেমন কোনো উত্তর দেয়নি। সন্ধ্যায় ডিসি ও এসপি কোম্পানি হেডকোয়ার্টারে হাজির হয়ে একটি ছোট বিশেষ গুরুত্ব বহনকারী লেখা দেখালেন, যাতে বলা হয়েছিল যে কেউ পশ্চিম পাকিস্তানিদের সাহায্য করবে তাকে হত্যা করা হবে। তারা আরও জানান রাতে একটি আক্রমণ করার পরিকল্পনা করা হয়েছে। সেনা কর্মকর্তারা এরপরই রাতে অতিরিক্ত পাহারার ব্যবস্থা করেন, কিন্তু নিশ্চিত ছিলেন না সে সতর্কবাণীটি কি সত্য ছিল নাকি ছিল নিছক গুজব। ওই রাতে হঠাৎ উচ্চস্বরে কলেমা পড়ার সাথে সাথে চারিদিক থেকে গুলিবর্ষণ শুরু হয়ে যায়, যার মধ্যে মর্টারের গোলাবর্ষণও ছিল। তাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলা হয় এবং 4টি সেনা অবস্থানই ছিল একই সাথে আক্রমণের লক্ষ্য। সকাল পর্যন্ত গোলাগুলি চলে। ইতোমধ্যে আতাউল্লাহ ও তার সৈনিকদের গোলাবারুদ কমে আসে এবং তাদের বেশ কয়েকজন হতাহত হয়। এ পর্যায়ে কোম্পানি কমান্ডার সব দলকে স্কুলে কোম্পানি হেডকোয়ার্টারে ফিরে আসার নির্দেশ দেন। আতাউল্লাহ ও আসলাম তাদের বাকি সৈনিকদের নিয়ে ফিরে এসেছিলেন, কিন্তু আয়ুবের কোনো খোঁজ পাওয়া যায়নি। এদিকে গুলিবর্ষণ চলে সারা দিন ধরে। এ পরিস্থিতিতে প্রথমে তাদের জানানো হয় যে আকাশপথে তারা সাহায্য পাবে ও সড়ক পথে সেনাদল রওনা হয়েছে, কিন্তু পরে আবার জানানো হয় কোনো পথে কোনো সাহায্য যাওয়ার সুযোগ নেই, বরং তারা নিজেরা নিজেদের মতো করে যেন যশোরে ফিরে আসে। বেঁচে যাওয়া সেনাদলটি 70 জন অফিসার ও সৈনিক এবং আহতদের নিয়ে হাতে গোনা মোটরযানে গাদাগাদি করে ওই রাতেই তারা যশোরের উদ্দেশ্যে রওনা হয়ে যান। রাস্তায় মেজর শোয়েবের জিপটি বৈদ্যুতিক পোলে ধাক্কা খেয়ে উল্টে যায়। এই জিপটিতে লেফটেন্যান্ট আতাউল্লাহ ও ক্যাপ্টেন সামাদ ছিলেন এবং এটি ছিল সর্বশেষ জিপ। তাদের সামনের দুটি জিপ হঠাৎ রাস্তায় পাতা ফাঁদে পড়ে ব্রিজ থেকে খালে পড়ে যায় এবং এর পরেই শুরু হয়ে যায় প্রচণ্ড গুলিবর্ষণ। এই অবস্থায় প্রত্যেকেই চেষ্টা করছিল নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য। আতাউল্লাহ উঠে ফিরে এসে দেখেন সেসব জিপ বা যানবাহনে কেউই ছিলেন না, কেবলমাত্র একজন বারবুচি ছাড়া। তিনি ওই উল্টে যাওয়া জিপ গাড়ি থেকে আহত বারবুচিকে টেনে তুলে উভয়ে হাঁটা শুরু করলে অকস্মাৎ লাঠিসোঁটা হাতে লোকজন তাদের ঘিরে ফেলে। সম্বিত ফিরে পেয়ে আতাউল্লাহ তার হাত ও পা বাঁধা অবস্থায় নিজেকে একটি কুঁড়ে ঘরে আবিষ্কার করেন। আতাউল্লাহ একজন বাঙালি পুলিশ সদস্যকে চিনতে পেরেছিলেন, যে আতাউল্লাহর বুকের উপর চেপে হাতের বুড়ো আঙ্গুল দিয়ে আতাউল্লাহর বাম চোখ উপড়ে ফেলতে চেষ্টা করেছিল। ওই পুলিশ সদস্যটির ব্যাজ নাম্বার তিনি মনে রেখেছেন, যা ছিল 79। দিনের আলোতে তাকে জিপে করে ঝিনাইদহে নিয়ে যাওয়া হয়। পথে তিনি দেখতে পান একটা ব্রিজ পাহারা দিচ্ছে পোশাকধারী কিছু বাঙালি এবং এর পাশেই ক্যাপ্টেন সামাদ আলীকে মাটিতে ফেলে বধ করা হচ্ছে। ঝিনাইদহ পুলিশ স্টেশনে কোম্পানির আরও অনেক সৈনিককে ধরে নিয়ে আসা হয়। ক্ষতবিক্ষত ডান বাহু নিয়ে পাখান হাবিলদার মাজুলা পশতু ভাষায় জানতে চায় আতাউল্লাহ কেমন আছেন। অজ্ঞান হয়ে সারা শরীর আঘাতে ফোলা অবস্থায় নায়েক আশরাফ ঘরের একপাশে পড়েছিল। সেখানে মোট মিলিয়ে 12 থেকে 14 জন সৈনিক আহত ও রক্তাক্ত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। বাইরে উৎসুক জনতা ভিড় করে দাঁড়িয়েছিল এবং মাঝে মাঝে গুলির শব্দ ভেসে আসছিল। পাশের কক্ষ থেকে টেলিফোনে মেসেজ আদান প্রদানের শব্দ শোনা যাচ্ছিল এবং সেখান থেকে তিনি ভট্টাচার্য, বাঙালি হিন্দু ব্রাহ্মণের নামটা শুনতে পেয়েছিলেন। বিকেলে সকলকে একটি খোলা ট্রাকের পিছনে ছুঁড়ে ফেলা হয় ও ট্রাকটি রাস্তা ধরে চলতে শুরু করে। ট্রাকে বাঙালি যারা উঠেছিল তারা ইতোমধ্যে মারাত্মকভাবে আহতদের পুনরায় লাঠি দিয়ে এলোপাথারি আঘাত করা শুরু করে। এরকম একটি আঘাত এসে লাগে লেফটেন্যান্ট আতাউল্লাহর মাথায়। মাঝে মাঝে আবার চলমান ট্রাক থেকে দু একটি আহত বন্দীকে রাস্তার ধারে অপেক্ষারত উৎসুক জনতার মাঝে টোপ হিসেবে ছুঁড়ে ফেলা হয়। একটা জায়গায় আতাউল্লাহকেও ছুঁড়ে ফেলা হয়েছিল। আতাউল্লাহ হাত পা বাঁধা অবস্থায় নরম জমির ওপর এসে পড়েন। সে সময় তার প্রচণ্ড পানির পিপাসা পায়। তিনি স্মরণ করে বললেন কয়েকজন লোক এসে তাকে তুলে নৌকায় নিয়ে যায়। নৌকা এক স্থানে থামলে তাকে পুনরায় কোলে তুলে নিয়ে যাওয়া হয় একটি গ্রাম্য ডিসপেন্সারিতে। তাকে একটি টেবিলের উপর শোয়ানোর পর 1 গামলা দুধ ও 2টি কলা দেয়া হয় খাওয়ার জন্য। এই লোকগুলোও ছিল বাঙালি, কিন্তু একেবারেই ভিন্ন মানসিকতার। তারা তার বাঁধন খুলে দিয়ে মাথায় ব্যান্ডেজ বেঁধে দিয়েছিল এবং তাকে একটি জামা ও লুঙ্গি দেয়া হয়েছিল পরার জন্য, এবং এরপর তাকে কলা ও দুধ খাওয়ানো হচ্ছিল। পরদিন ট্রাকে সামরিক পোশাক পরা একদল লোক এসে তার হাত ও চোখ বেঁধে পুনরায় গাড়িতে করে অন্যত্র ভিন্ন দিকে কোনো দলের কাছে হস্তান্তর করা হয়। এরপর গাড়িতে আরও ভ্রমণ করার পর অবশেষে কলকাতায় পৌঁছে প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স BSF কেন্দ্রে ও পরে ফোর্ট উইলিয়ামে অবস্থিত ভারতীয় সেনাবাহিনীর সেনানিবাসে। সেখানে তাকে ভারতীয়রা প্রশ্নের পর প্রশ্ন করেন, যারা পাকিস্তান সেনাবাহিনীর ট্যাঙ্ক রেজিমেন্টের ব্যাপারে জানতে চাইতেন বিশেষভাবে।
তাকে চিকিৎসা সহ প্রসাধন সামগ্রী ও পত্রপত্রিকা দেয়া হয় ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে। লেফটেন্যান্ট আতাউল্লাহ একটি সাময়িকীর পাতা উল্টালে দেখতে পান পূর্ব পাকিস্তানে একদল বাঙালি ওয়াকার নাসিম বাটের ছিন্ন মস্তক ধরে দাঁড়িয়ে আছে। ওয়াকার নাসিম বাট একজন সিএসপি অফিসার হিসেবে কুষ্টিয়ায় তার কর্মস্থলে ছিলেন এবং আতাউল্লাহর দেয়া ভাষ্য অনুযায়ী যিনি সেনাবাহিনীর সাথে যশোরে চলে যাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। পরে পানাগড় ক্যান্টনমেন্টে আটক থাকতে আতাউল্লাহ সেখানে আরও পশ্চিম পাকিস্তানি অফিসার ও বিভিন্ন পদের লোকজনকে ভারতীয়দের হাতে আটক দেখতে পান। এরপর নভেম্বর মাসে তাকে নিয়ে যাওয়া হয় আগ্রা জেলে। অবশেষে তিনি জানতে পারেন পাক সেনাবাহিনীর যে ১৫৫ জন তার সাথে কুষ্টিয়ায় ছিলেন তাদের মধ্যে মাত্র ১১ জন শেষ পর্যন্ত যশোরে পৌঁছতে সক্ষম হয়েছিলেন। কুমিল্লা সেনানিবাস, গৃহযুদ্ধ থমকে গেল। যদি কেউ জানতে চায় কিভাবে ১৯৭১ সাল সুস্পষ্টভাবে পূর্ব পাকিস্তানের সমাজ, সম্প্রদায় ও পরিবারকে ছিন্ন করেছিল, তাহলে নিশ্চয়ই তার একটি চমৎকার উদাহরণ হিসেবে কুমিল্লা সেনানিবাসে যা ঘটেছিল সেটিকে উপস্থাপন করা যেতে পারে। উভয়েই বাঙালি, উভয়েই পাকিস্তান সেনাবাহিনীতে একই রেজিমেন্টে, একই স্থানে ও একই কমান্ডিং অফিসারের অধীনে চাকরি করেছেন। ১৯৭১ সালে একজন পাকিস্তান সেনাবাহিনীর প্রতি অনুগত থাকলেন, অপরদিকে অন্যজন বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে যোগ দিলেন ও তার চাচাতো ভাইয়ের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনলেন। তারা যুদ্ধ করেন একে অপরের বিরুদ্ধে। যুদ্ধ শেষে একজন যুদ্ধবন্দী হিসেবে ভারতে যেতে বাধ্য হলেন, আর অপরজন বিদ্রোহ করে যুদ্ধ শেষে স্বাধীন বাংলাদেশে বীরের বেশে ফিরে আসলেন। উভয়েই শেষ পর্যন্ত তাদের নিজ নিজ সেনাবাহিনীতেই থেকে যান। আনুগত্য পোষণকারী পাকিস্তান সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার হিসেবে অবসর গ্রহণ করে পাকিস্তানে বসবাস করছেন। বিদ্রোহী সেনা কর্মকর্তা বাংলাদেশ সেনাবাহিনীতে একজন মেজর জেনারেল হিসেবে অবসর নিয়ে বাংলাদেশে বসবাস করছেন। বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল ইমামুজ্জামান দয়া পরবশ হয়ে ঢাকায় তার বাসায় সন্ধ্যার পরে আমাকে সাদরে গ্রহণ করেন। চা পানে আপ্যায়িত করে তিনি ১৯৭১ সালের ওপর তার লেখা বইয়ের কথা আমাকে উল্লেখ করেন। বইটি ইংরাজি মাধ্যমে ছিল। কুমিল্লা ক্যান্টনমেন্টের ঘটনার বাংলায় বর্ণনা বইটির আগেই প্রকাশিত হয়েছিল একটি সম্পাদনা গ্রন্থের আকারে। অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনীর ব্রিগেডিয়ার আবুল লাইস আহমদুজ্জামান রাওয়ালপিন্ডির তার বাসায় সন্ধ্যার পর আমাকে সনন্দে গ্রহণ করেন সারাদিনব্যাপী অসংখ্য ব্যস্ততার পর। তিনি ও অপর একজন বাঙালি অফিসার কর্নেল কামাল উদ্দিন চা পানের সাথে সাথে কিভাবে তারা ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীর প্রতি আনুগত্যশীল ছিলেন সে ব্যাপারে আলোচনা করছিলেন। ১৯৭১ সালে কুমিল্লা ক্যান্টনমেন্টে 53 ফিল্ড রেজিমেন্টে ক্যাপ্টেন ALA জামান ও লেফটেন্যান্ট ইমামুজ্জামান চাকরি করতেন। তাদের কমান্ডিং অফিসার ছিলেন লেফটেন্যান্ট কর্নেল ইয়াকুব মালিক ও ব্রিগেড কমান্ডার ছিলেন ব্রিগেডিয়ার ইকবাল শফি। ১৯৭১ সালের মার্চ মাসে কুমিল্লা ক্যান্টনমেন্টে ঘটে যাওয়া ঘটনার যে বর্ণনা লেফটেন্যান্ট ইমামুজ্জামান দিয়েছেন তা কমপক্ষে ৩টি ভিন্ন ভিন্ন উপায়ে প্রকাশিত হয়েছে। বাংলায় প্রকাশিত হয়েছে একটি সম্পাদনা বই হিসেবে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ওপর তার বইয়ের অংশ হিসেবে ইংরাজি মাধ্যমে, এবং ১৯৭১ সালে ১৩ই এপ্রিল আগরতলা থেকে সিডনি শ্যানবার্গের পাঠানো একটি প্রতিবেদনের মাধ্যমে, যা এপ্রিলের ১৭ই ছাপা হয় নিউ ইয়র্ক টাইমসে। এখানে লেফটেন্যান্ট ইমামুজ্জামানের নিজের পরিচয় গোপন রাখার জন্য তার নাম পরিবর্তন করে দবির ছদ্মনাম ব্যবহার করা হয়। লেফটেন্যান্ট ইমামুজ্জামানের ভাষ্য অনুযায়ী আসন্ন সামরিক অভিযানের প্রয়োজনে কুমিল্লার ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার ইকবাল শফি সকল ইউনিটের কমান্ডিং অফিসারদের যখন তখন কনফারেন্স ডাকছিলেন, কিন্তু কোনো বাঙালি অফিসারকে সেই কনফারেন্সে হাজির হতে অনুমতি দেয়া হয়নি। আমি এই বিষয়টি তার সামনে তুলে ধরলে ব্রিগেডিয়ার ইকবাল শফিকে মনে হয়েছিল তিনি বেশ অবাক হয়েছেন। তিনি বললেন, অবশ্য সকল কমান্ডিং অফিসারই ছিলেন পশ্চিম পাকিস্তানি, তবে বাঙালি অফিসারদের বাদ দেওয়ার মতো কোনো কারণ ছিল না। ক্যাপ্টেন ALA জামানকে কখনোই কোনো কনফারেন্সের বাইরে রাখা হয়নি। চাকরির মাত্র কমাস হয়েছে এমন একজন সেকেন্ড লেফটেন্যান্ট ইমামুজ্জামান এতটাই জুনিয়র অফিসার ছিল যে অন্য সব সিনিয়রদের সাথে কনফারেন্সে থাকার তার তেমন প্রয়োজন ছিল না। লেফটেন্যান্ট ইমামুজ্জামান অভিযোগ করেন, ২৫শে মার্চ সন্ধ্যায় লেফটেন্যান্ট কর্নেল ইয়াকুব মালিক ঘোষণা করেন সারা দেশে সান্ধ্য আইন জারি করা হয়েছে এবং তিনি চান সম্পূর্ণ কুমিল্লা শহর লাশে ভরে যাক। বাঙালি অফিসাররা এরকম দায়িত্ব পালনকে যেহেতু অস্বস্তিকর মনে করতে পারেন, তাই তাদের দাপ্তরিক কাজ দেয়া হয়। তবে লেফটেন্যান্ট ইমামুজ্জামান বলেন তাকে
ক্যাপ্টেন A.L.A. জামান অন্য এক বাঙালি অফিসার ক্যাপ্টেন নুরুল ইসলাম ও একজন বিহারি অফিসারকে প্রকৃতপক্ষে ক্যান্টনমেন্টে একটি ঘরে আটক রাখা হয় তালাবদ্ধ অবস্থায়। লেফটেন্যান্ট ইমামুজ্জামান তার বইয়ে লিখেছেন, ক্যাপ্টেন জামান বারবার তার কমান্ডিং অফিসারের সাথে দেখা করতে চাইছিলেন ও একজন দেশপ্রেমিক হিসেবে তাকে সাহায্য করার প্রস্তাব দিয়েছিলেন। কমান্ডিং অফিসার তার প্রস্তাব মেনে নিয়ে তাকে মুক্ত করে দেন। লেফটেন্যান্ট ইমামুজ্জামানের দেয়া তথ্য অনুযায়ী কুমিল্লার ডিসি ও এসপিকে ক্যান্টনমেন্টে নিয়ে আসা হয় এবং পাশের একটি ঘরে আটকে রাখা হয়েছিল। ক্যাপ্টেন A.L.A. জামান নিজেকে একজন গর্বিত পাকিস্তানি হিসেবে মনে করেন এবং জানান যে অন্য বাঙালি অফিসাররা তাকে তাদের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন সংক্রান্ত আলোচনায় বিশ্বাস করে তাদের সাথে রাখতে পারেননি। তালাবদ্ধ ঘরে আটকে রাখার কথা তিনি সরাসরি অস্বীকার করেন। তিনি জানান প্রথম থেকেই তাদের ইউনিটের সব ধরনের কার্যক্রমের সাথে তাকে জড়িত রাখা হয়েছিল। তিনি বলেন, যেসব বাঙালি অফিসার সেনা অভিযানে অংশ নিতে ইচ্ছুক ছিলেন না তাদের দাপ্তরিক কাজের দায়িত্ব, যেমন টেলিফোনের উত্তর দেওয়া, এ ধরনের কাজ দেয়া হয়েছিল। লেফটেন্যান্ট ইমামুজ্জামান ও অন্য দুজন বাঙালি অফিসাররাও এমন সব কাজে নিয়োজিত ছিলেন। লেফটেন্যান্ট ইমামুজ্জামানও তার বইয়ে একদিন টেলিফোনের দায়িত্ব পালনের কথা উল্লেখ করেছেন। মজার বিষয় হচ্ছে, ইমামুজ্জামান তার কোনো লেখায় উল্লেখ করেননি যে পাকিস্তানের প্রতি আনুগত্য স্থাপনকারী ক্যাপ্টেন জামান তার জ্ঞাতি ভ্রাতা। অথচ ক্যাপ্টেন জামান আমাদের আলোচনার প্রথমেই আমাকে এ সম্পর্কে জানিয়েছেন এবং কুমিল্লা শহরে তার অন্যান্য অনেক আত্মীয় স্বজন থাকার কথাও উল্লেখ করেছেন। আরেকটি বিষয় হল, লেফটেন্যান্ট ইমামুজ্জামান উল্লেখ করেননি যে ব্রিগেডিয়ার ইকবাল শফি 25শে মার্চ চট্টগ্রামের উদ্দেশ্যে কুমিল্লা ত্যাগ করেছিলেন। তাই কুমিল্লায় যে গণহত্যার অভিযোগ উঠেছে তাতে ওই ব্রিগেডিয়ার শফির জড়িত থাকা কোনোভাবেই সম্ভব ছিল না। লেফটেন্যান্ট ইমামুজ্জামান কুমিল্লা ক্যান্টনমেন্টে বাঙালি সেনা ও বেসামরিক লোকের গণহত্যার মারাত্মক অভিযোগ আনলেন এবং তাকে ও অন্য বন্দী দুজন অফিসারকে তার সহকর্মী পশ্চিম পাকিস্তানি অফিসার দ্বারা হত্যা প্রচেষ্টার কথাও উল্লেখ করেছেন। তিনি একটি ভয়ঙ্কর অভিজ্ঞতার বর্ণনা দেন যেখানে তিনি মরার মতো ভান করে পড়েছিলেন এবং অলৌকিকভাবে পালিয়ে বেঁচে যান। এ ব্যাপারে কিছুটা ভিন্ন মতামত আমাকে দেন অন্য একজন পশ্চিম পাকিস্তানি অফিসার মেজর আব্দুল মজিদ, যিনি ৭-৮ এপ্রিল কুমিল্লায় 53 ফিল্ড রেজিমেন্টে যোগ দিয়েছিলেন। মেজর মাজিদ ওই অন্যায় হত্যাকাণ্ডের দিনগুলোতে ছিলেন না, কিন্তু বলেন সেনা ইউনিটে এটা সাধারণ একটা ব্যাপার যে স্থানীয় ডিসি ও এসপিকে হত্যা করা হয়েছিল সেনাবাহিনীর বিরুদ্ধে তাদের পূর্বের কার্যক্রমের প্রতিশোধ হিসেবে। যদিও এসপির পরিবারের লোকজনকে বলা হয়নি যখন তারা এ বিষয়ে জানতে এসেছিল। ক্যাপ্টেন বুখারি ও লেফটেন্যান্ট কর্নেল ইয়াকুব সম্পর্কে সেখানে গুজব ছিল যে তারা মানুষ হত্যা করেছেন। বুখারি ওই বছরের পরের দিকে নিহত হন অতর্কিত হামলায়। উগ্র বাঙালি জাতীয়তাবাদীরাও খুব একটা ভালো স্বভাবের পরিচয় দেয়নি সে সময়। মেজর মাজিদ জানিয়েছেন, তারা এপ্রিলে ব্রাহ্মণবাড়িয়ায় পৌঁছলে সেখানে যত্রকত্র মানুষের দেহ ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখেন, যা ছিল বিহারি নারী ও শিশুদের, আর এদের হত্যাকারীরা ছিল বাঙালি। লেফটেন্যান্ট ইমামুজ্জামানকে হত্যা প্রচেষ্টা এবং তার অলৌকিকভাবে বেঁচে যাওয়ার গল্পটি বেশ কৌতূহলপূর্ণ। লেফটেন্যান্ট ইমামুজ্জামান লিখেছেন, 30শে মার্চ পশ্চিম পাকিস্তানি অফিসার ক্যাপ্টেন আসিফ আহমদ বন্দি ডিসি ও এসপিকে গুলি করেন এবং তাকে ও অন্য দুজন অফিসারকে তালা লাগিয়ে গুলি করে একজন জেসিও সুবেদার ফয়েজ সুলতান। তার দেয়া ভাষ্য অনুযায়ী তাকে ও সেই দুই অফিসারকে সাবমেশিন গানের সাহায্যে খুব কাছ থেকে গুলি করা হয়েছিল, তবে তিনি বলেন তাকে গুলি করা হয় যখন তিনি শোয়া অবস্থায় ছিলেন। লেফটেন্যান্ট ইমাম জানান, এতে তিনি আহত হন এবং পালিয়ে যাওয়ার পর্যন্ত সেখানে মরার মতো ভান করে পড়ে থাকেন। তিনি আরও জানান, বাকি দুজন অফিসার সেদিন গুলিতে নিহত হয়েছিলেন। মেজর আব্দুল মজিদ আমাকে বলেছেন, বিহারি অফিসারটি বেঁচে গেছে। তিনি তাকে কুমিল্লার হাসপাতালে দেখেছিলেন। ক্যাপ্টেন জামানও তা নিশ্চিত করেছেন যে বিহারি অফিসারটি জীবিত ছিলেন। খুব মজার বিষয় হচ্ছে, বাঙালি বিদ্রোহী 2nd ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর শাফিউল্লাহ তার বইয়ে লেফটেন্যান্ট ইমাম ও বিহারি অফিসার গুলি খাওয়ার পর উভয়ের মধ্যে কথোপকথনের এক দীর্ঘ বর্ণনা দেন, যা তিনি কেবল লেফটেন্যান্ট ইমামের মুখ থেকেই শুনেছেন। লেফটেন্যান্ট ইমাম কিন্তু তার ওই 3টি লেখায় কোথাও এসব উল্লেখ করেননি। ক্যাপ্টেন জামান বাইরে দায়িত্ব পালনকালে ওয়্যারলেসে তাকে জানানো হয় যে তার জ্ঞাতি ভাই ও অপর 3 জন পালানোর চেষ্টাকালে তাদের গুলি করা হয়েছে। এতে একজন বাঙালি অফিসার মারা যান এবং তার জ্ঞাতি ভাই ও বিহারি অফিসারটি আহত হন, তবে তার ভাই পালিয়ে যান। এই ভাষ্য অনুযায়ী গুলি ঘরের ভেতর চালানো হয়নি, বরং খোলা জায়গায় গুলিবর্ষণ করা হয়েছিল, যেহেতু 3 জন দৌড় দিয়েছিল ক্যান্টনমেন্ট থেকে বাইরে পালানোর জন্য।